তো প্রিয় এইচএসসি 25 ব্যাচ সমর সেরা মেডিকেল ভর্তি কোচিং মেডিনে তোমাদের আজকের ক্লাস নিয়ে আসি আমি ডক্টর সজীব ভাইয়া। আমি এমবিবিএস কমপ্লিট করছি ঢাকা মেডিকেল কলেজ থেকে এবং দীর্ঘ 9 বছর ধরে আমি ডক্টর আসিফ স্যারের সাথেই আমাদের এই যে মেডিকেল অ্যাডমিশন যে ব্যাচগুলো বা মেডিকেল অ্যাডমিশনের প্রোগ্রামগুলো এর সাথে আমি জড়িত আছি। তোমরা মোটামুটি এর আগে বাই হুক অর কুক অনেকেই হয়তো আমার ক্লাস করছো। তো তোমরা জানো আমি যখনই একটু ক্লাস নিই তখন একটু এক্সেপশনাল ওয়েতে আমি ক্লাস নিই অ্যাজ ইউজুয়াল, যেহেতু আমি ডক্টর আসিফ স্যারের স্টুডেন্ট। তো স্বাভাবিকভাবেই আমি চেষ্টা করি যে একটা এক্সেপশনাল ওয়েতে যাতে তোমাদেরকে ক্লাসের মধ্যেই আমি 90% পড়া বুঝাই দিতে পারি বা তোমাকে মুখস্থ করাই দিতে পারি, তাই না? তো এখানে আজকে দেখো আমরা শৈবাল ছত্রাকের চ্যাপ্টারটা নিয়ে ম্যানুয়ালি করবো। তার মধ্যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা একটু চেক করে নিই। লাইভ এখনো আমার ফোনে আসে নাই। আচ্ছা, ভয়েসটা ক্লিয়ার কিনা? তোমরা লাইভে কেউ জয়েন করছো কিনা তারা একটু দেখো তো আমার ভয়েসটা ক্লিয়ার কিনা, তাহলে আমি আসলে শুরু করে দিব। হ্যাঁ, লাইভ আসছে, ক্লিয়ার ভাই ভয়েস? ওকে। সো আমরা মেইনলি একটু কথা বলি। দেখো এই যে শৈবাল ছত্রাকের চ্যাপ্টারটা, ধন্যবাদ ভাই, শৈবাল ছত্রাকের যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের প্রথম পার্ট আসিফ ভাই খুব সুন্দরভাবে তোমাদেরকে নিয়ে ফেলছে। সো আমি আজকে সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সাথে আসছি, দ্যাট ইজ হলো ছত্রাকের পার্টটা, লাইকেনের পার্ট। তো তোমরা যারা আসলে ক্লাস করছো ভাই একটা কথা বারবার বলছে, সেটা হলো সময়ের কাজ সময় সবসময় করতে হবে। কারণ এখন যদি তুমি শৈবাল ছত্রাকের যতটুকু আমরা পড়াচ্ছি ততটুকু যদি একটু ভালো করে মানে জাস্ট যতটুকু পড়াচ্ছি ততটুকু যদি একবার দেখে রাখতে পারো, মনে রাখবে অ্যাডমিশনের সময় তুমি তোমার ফ্রেন্ডের থেকে যোজন যোজন আগায় থাকবা। আর শৈবাল ছত্রাকের চ্যাপ্টার এমনই একটা চ্যাপ্টার, এটা একদিনে শেষ করার জিনিস না, এটা অ্যাডমিশনের সময় আসলে তোমাদের প্যারা হয়ে যায়। এই জন্য ভাই চ্যাপ্টারটা 2 ভাগে ভাগ করে নিচ্ছে এবং ক্লাস নেওয়ার সময় আসবে একটা কথা বারবার তোমাদেরকে বলে দিছে যে শৈবাল ছত্রাকে আসলে 20% মতো জায়গা আছে যেখানে বোঝানোর, আর বাকি 80% তোমাদেরকে মুখস্থ করতে হবে বা একটু কষ্ট করে পড়তে হবে। তো তোমাদের এই কষ্টটা কিভাবে মানে কমানো যায়, বা তোমরা এর আগে আমার যারা পরিবেশ রসায়নের বা অন্যান্য যে ইগুলো আছে ক্লাসগুলো তোমরা করছো তারা মোটামুটি জানো যে আমি আসলে কিভাবে পড়াই। তো আমরা শুরু করে দিই। ফার্স্ট অফ অল আমরা ছত্রাক থেকে শুরু করব। ছত্রাকের প্রথম স্লাইডটা যদি আমরা একটু দেখি, প্রথম স্লাইডের যে কথাগুলো আছে এগুলো আমাদের গতানুগতিক ধারার অ্যাজ ইউজুয়াল কথা। কেমন যে পৃথিবীতে ছত্রাকের গণ আছে কতটি, প্রজাতি আছে কতটি, এগুলো আসলে সংখ্যা ভিত্তিক মান, মেডিকেলে ওইভাবে এখন আর আসে না। তারপর একটু দেখে রাখবো যে গণ হলো 51টি গণ আছে এবং প্রজাতির সংখ্যা 90,000। এবং ছত্রাক আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসছি যে তোমার হলো আমরা কি বলি ব্যাঙের ছাতা বা মাশরুম হিসাবে আমরা আসলে যেগুলা খাই এগুলাকে আমরা হলো দ্যাট ইজ হলো ছত্রাক বা ফাঙ্গাস নামে চিনি। এখন এই জায়গাটাই ইম্পর্টেন্ট, দ্যাট ইজ মিথজীবী সংগঠন, এটা আমাদের একটু জানতে হবে। মিথজীবী সংগঠন বলতে আমরা লাইকেনকে বুঝি আর হলো মাইকোরাইজাকে বুঝি। এই দুইটা আসলে কি একটু ডিপে একটু শোনো। লাইকেন কি তোমরা ছোটবেলা থেকে কিন্তু পড়ছো যে শৈবাল এবং ছত্রাক একত্রিত ভাবে যেটা গঠন করে সেটাই লাইকেন। ফর এক্সাম্পল শৈবালটা থাকে হলো মাঝখানে এবং এর চারপাশ ঘিরে থাকে কে, ছত্রাক থাকে। এবং লাইকেনে শৈবালের পরিমাণ হলো 5 থেকে 10%। এটা যখন আমরা লাইকেন পড়বো তখন জানবো। এবং লাইকেন এমনই একটা জায়গা, এই লাইকেন চ্যাপ্টারটা বলতে পারো যে যখন থেকে মেডিকেল মানে যেটাকে বলি কি আমাদের বইতে অ্যাড হয়েছে এখনো পর্যন্ত লাইকেন থেকে একটা কোশ্চেনও মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে নাই। তার লাইকেনটা অপেক্ষাকৃত কম ইম্পর্টেন্ট, তারপরও আমাদের একটু পড়ে রাখতে হবে। ওকে, তাহলে লাইকেনে কি বললাম, লাইকেনে শৈবাল থাকে কত পার্সেন্ট, 5 থেকে 10%, এবং শৈবালটা থাকে কেন্দ্রে এবং এর চারপাশে থাকে হলো ছত্রাক। তাহলে ছত্রাক থেকে কত পার্সেন্ট, 90 থেকে 95%। ওকে, তোমরা আমার ক্লাস আগে যারা করছো তারা একটু কমেন্ট করে জানাই দিও। ওকে, নেক্সট আসে হোয়াট ইজ মাইকোরাইজা। এই টার্মটা একটু নতুন। মাইকোরাইজাকে আগে একটু ভালো করে শোনো। মাইকোরাইজা আরেকটা দ্যাট ইজ হলো তোমার মিথজীবী সংগঠন, তবে এইটা ছত্রাক এবং উদ্ভিদ মূলের মধ্যে হবে। তাহলে কি বললাম, শৈবাল এবং ছত্রাক মিলে গঠন করবে লাইকেন, বাট ছত্রাক এবং উদ্ভিদ মূল মিলে গঠন করবে হলো মাইকোরাইজা। তাহলে উদ্ভিদ মূল আর হলো ছত্রাক মিলে গঠন করবে মাইকোরাইজা। আর এই মাইকোলজি মাইকোলজিস্ট এগুলো তোমরা মোটামুটি জানো কোনটা নিয়ে আলোচনা করা হয়। কিন্তু
এই কথাটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ হলো স্ক্লেরোসিয়াম। তোমরা যখন শৈবাল চ্যাপ্টার পড়ছো তোমরা জানো আমি একটা কথা সবসময় বলি যে মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন তোমার আমার পরিচিত কেউ করবে না। যারা কোশ্চেন করবে তারা অলওয়েজ কি করবে জানো, তারা অলওয়েজ হলো একটু কোরিলেট করার ট্রাই করবে বা কোশ্চেন গুলো এমন ভাবে ফিক্স আপ করবে যাতে করে তোমার একটা টপিক থেকে আরেকটা টপিকে ইজিলি মুভ করতে পারে। ফর এক্সাম্পল তোমাকে যখন এখানে দেখাচ্ছে যে ছত্রাক তার প্রতিকূল অবস্থা যখন অতিক্রম করে তখন এটা করে হলো স্ক্লেরোসিয়াম, তখন এই প্রতিকূল অবস্থাটাকে আমরা বলতেছি হলো স্ক্লেরোসিয়াম। ঠিক সেম ভাবে শৈবাল তার প্রতিকূল অবস্থা দ্যাট ইজ হলো তোমার পার করে কিসের মাধ্যমে, পামেলা দশার মাধ্যমে, তাই না? পামেলা দশার মাধ্যমে। এখন দেখো আমরা কনফিডেন্টলি ভুল করি কিভাবে, তোমাদেরকে আমি যদি কোশ্চেন করে বলতো পামেলা দশা দেখা যায় কাদের মধ্যে, কি বললাম, পামেলা দশা দেখা যায় কাদের মধ্যে, একদল বলবে ক্লামাইডোমোনাস, একদল বলবে ইউলোথ্রিক্স, আবার একদল বলবে দুইটাই, অর্থাৎ ক্লামাইডোমোনাস ইউলোথ্রিক্স দুইটাই। কিন্তু তোমরা যদি বইটা একটু খোলো একটু দেখবে এখানে বলা আছে যে ক্লামাইডোমোনাসে পামেলা দশা দেখা যায় আর ইউলোথ্রিক্সে পামেলা দশা হতে পারে। সো একটাই হতে পারে মানে এটা সম্ভাবনা হতেও পারে নাও হতে পারে, কিন্তু যেটা দেখা যায় এটা 100% দেখা যায়। এই জন্য বলে মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখবা যে অনেকে ঢাকা এসে বলে আম্মা আমার তো 95টা শিওর, ঢাকা মেডিকেলে আমার চান্স শিওর, এবং যেটা বলে কি বাংলাদেশের সব কোচিং সেন্টার টাকা পয়সা নিয়ে আমার জন্য বৈশা দিচ্ছে, কিন্তু যখন রেজাল্ট দেয় তখন তাকে পাস মার্কে ওঠে নেয়। কারণ কি? কারণ সে কোশ্চেনের যে একটা টুইস্ট, এই টুইস্টে ধরতে পারে নাই। এই টুইস্ট তোমাদের ধরতে হবে। ওকে, আজকের ক্লাসের পরে ছত্রাক এবং লাইকেন সম্পর্কে বিন্দু মাত্র, বিলিভ মি, কেউ যদি মনোযোগ দিয়ে ক্লাস করো বিন্দু মাত্র কোনো ঝামেলা থাকবে না। নট অনলি অ্যাডমিশনে, তুমি যখন হলো বাংলাদেশের যে কোনো ভর্তি পরীক্ষা দাও সব টাইপের কোশ্চেন অ্যান্সার করতে পারবা। নেক্সট আসি রাইজোমাইসিলিয়াম। এখন রাইজোমাইসিলিয়াম কি আমি ডিটেলসে পরে আসব, কারণ মাইসিলিয়াম নিয়ে আমাদের আলোচনা আছে। ছত্রাকের দেহকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটাকে বলি দৈহিক অংশ, একটাকে বলি জনন অংশ। তো দৈহিক অংশটাই আসলে মাইসিলিয়াম দিয়ে তৈরি। তাহলে ছত্রাকের দৈহিক অংশ কি দিয়ে তৈরি? মাইসিলিয়াম। এই মাইসিলিয়ামে যদি রাইজয়েড থাকে, কি বললাম, এই মাইসিলিয়ামে যদি রাইজয়েড থাকে তখন এটার নাম আমরা বলি হলো রাইজোমাইসিলিয়াম। আচ্ছা, এই উদ্ভিদের পচন ঘটে প্রতি বছর প্রায় 85 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড প্রকৃতিতে উন্মুক্ত হয়। এটা হালকা একবার দেখা নিও, এর বাইরে তেমন কিছু নাই। তার মানে এখানে পড়ার লাইন হাতে গোনা অল্প কয়টা, তাই না? তাহলে কি বললাম, লাইকেন শৈবাল ছত্রাক, মাইকোরাইজা হলো উদ্ভিদ মূল, আর হলো ছত্রাকের মধ্যে যে অ্যাসোসিয়েশন স্ক্লেরোসিয়াম কি? স্ক্লেরোসিয়াম হলো ছত্রাক তার প্রতিকূল অবস্থা যেই পদ্ধতির মাধ্যমে আসলে অতিক্রম করে সেটাকে আমরা বলতেছি হলো স্ক্লেরোসিয়াম। আর শৈবালের ক্ষেত্রে এটাকে আমরা কি বলি? শৈবালের ক্ষেত্রে এটাকে আমরা বলি হলো দ্যাট ইজ পামেলা দশা, তাই না? পামেলা দশা দেখা যায় হলো ক্লামাইডোমোনাসে এবং হতে পারে ইউলোথ্রিক্সে। এই পর্যন্ত আমরা মোটামুটি ক্লিয়ার। আমি নেক্সট স্লাইডে মুভ করি, কারণ এই স্লাইডে আহামরি আর তেমন কিছু নাই। নেক্সট স্লাইড থেকে আসলে আমাদের মেইন পড়াশোনা শুরু হয়েছে। সেটা কি দেখো, ওকে, ছত্রাকের বৈশিষ্ট্য দেখো। তোমাদের যখন আসিফ ভাই শৈবালের বৈশিষ্ট্য পড়াইছিল তখন খুব সুন্দরভাবে 100 দিয়ে অনেকগুলা জিনিস তোমাদেরকে পড়াই দিছিল, তাই না? 100 দিয়ে অনেকগুলা জিনিস পড়াই দিছিল। ঠিক সেম ভাবে আমি যখন ছত্রাকের বৈশিষ্ট্য পড়াবো আমি জাস্ট এক অ দিয়ে, কি বললাম, এক অ দিয়ে সব কিছু পড়াই দেবো। এই এক অ দিয়ে আমরা কি মনে রাখবো? ছত্রাক অপুষ্পক, তাহলে অতে অপুষ্পক, অতে অসবুজ, তাহলে অতে অপুষ্পক, অতে অসবুজ, আর অতে হলো অক্ষম। কিসে অক্ষম? খাদ্য তৈরি, অর্থাৎ সালোক সংশ্লেষণ অক্ষম। তাহলে কি বললাম আমরা? অ দিয়ে মনে রাখবো কি? অতে হলো অপুষ্পক। আমার সাথে লিখে ফেলবা খাতায়, তাহলে অতে অপুষ্পক। অতে কি? অতে হলো দ্যাট ইজ অসবুজ, কারণ এদের কি নেই? এদের ক্লোরোফিল নেই। আর অতে হলো অক্ষম, এরা কিসে অক্ষম? দ্যাট ইজ হলো সালোক সংশ্লেষণ অক্ষম, তাই না? আচ্ছা, যখন এখান থেকে সারা কোশ্চেন করবে যে আসলে শৈবালে তো ছত্রাকে তো আসলে ক্লোরোফিল নেই, এবং এই ক্লোরোফিল কি জানো? অন টাইপ অফ পিগমেন্ট। এবং পৃথিবীতে যত প্রকার আসলে পিগমেন্ট আছে, মানে আমাদের প্রাণীর ক্ষেত্রে, এটা তো উদ্ভিদের ক্ষেত্রে আসলে ক্লোরোফিলটা তো উদ্ভিদের ক্ষেত্রে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, জ্যান্থোফিল, তারপর হলো ক্যারোটিন, প্রত্যেকটা বর্ণ তোমার জানতে হবে। এটা 9 অধ্যায়ে ডিটেলসে বলা আছে। কিন্তু আমরা যেহেতু কোশ্চেন করবে ডাক্তাররা, তাই না? কোনো তোমার উদ্ভিদ বিজ্ঞানের টিচার তো কোশ্চেন করবে না, যেহেতু ডাক্তাররা কোশ্চেন করবে তাই তারা প্রাণী নিয়ে একটু কাজ করবে। তাহলে প্রাণীর ক্ষেত্রে দ্যাট ইজ হলো পিগমেন্ট গ্রুপে কি কি থাকে জানো? হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, হিমোএরিথ্রিন আর ক্লোরোকুইনিন।
তাহলে কি বললাম, আমাদের প্রাণীর ক্ষেত্রে পিগমেন্ট আসলে 4 ধরনের, হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন, হিমোসায়ানিন আর ক্লোরোক্রিওনিন। এখন এই যে হিমোগ্লোবিন এইটা আছে শুধু আমাদের, ঠিক আছে, বাকি 3টা কিন্তু আমাদের নেই। তাহলে অ দিয়ে আমরা মনে রাখবো কি, অতে অপুষ্পক, অতে অসবুজ, এটা অবুজ না, এটা হবে হলো অসবুজ, অতে অসবুজ, অতে অক্ষম, আর অতে মনে রাখবে এর হলো অভাস্কুলার, অতে কি অভাস্কুলার, অতে অভাস্কুলার। এই অভাস্কুলার কেন, কারণ তাদের কি নেই, তাদের হলো আলটিমেটলি তোমার ওই যে ভাস্কুলার বান্ডেল নেই। এবং গতদিন তোমরা জানো যে আমরা ভাস্কুলার বান্ডেলের উপর ভিত্তি করে টোটাল উদ্ভিদ জগৎকে 2 ভাগে ভাগ করছে, একটা হলো ভাস্কুলার, একটা হলো অভাস্কুলার বা অ্যাভাস্কুলার। অভাস্কুলার মানে যাতে জাইলেম ফ্লোয়েম নেই, কাদের নেই, থ্যালোফাইট গুলা। থ্যালোফাইট কি আছে, শৈবাল, ছত্রাক। থ্যালোফাইটের থেকে আরেকটু উন্নত কি, মস মানে ব্রায়োফাইটা। এই 3টার কোনো ভাস্কুলার বান্ডেল নেই, তাদের এজন্য এদেরকে আমরা কি বলি, অভাস্কুলার। আর এর বাইরে যা আছে কি সব ভাস্কুলার, তাহলে ভাস্কুলার গুলোর পড়ার দরকার নেই। দেখো তোমাদের উদ্ভিদ বিজ্ঞান বইটা এমন ভাবে সাজানো হয়েছে যাতে আগে যারা অনুন্নত তাদের দেওয়া হয়েছে, যেমন প্রথমে দেওয়া হয়েছে কাদেরকে, প্রথমে দেওয়া হয়েছে তোমার হলো ওই থ্যালোফাইট গুলাকে, এরপরে ব্রায়োফাইট, টেরিডোফাইট, দেন হলো আবৃতবীজী, নগ্নবীজী, আবৃতবীজী, তাই না? ওকে, তাহলে শৈবালের প্রথম 4টা বৈশিষ্ট্য আমাদের ক্লিয়ার হলো। তাহলে শৈবালের প্রথম 4টা বৈশিষ্ট্য আমরা কিভাবে মনে রাখবো, অ দিয়ে। এবার দেখো শৈবালে একটাই স দিয়ে কথা আছে, কি বললাম, শৈবালে স দিয়ে কথা কয়টা, জাস্ট একটা। সেই কথাটা কি, এরা হলো সুকেন্দ্রিক। তাহলে শৈবাল কেমন হবে, সরি শৈবাল না তো, ছত্রাক, ছত্রাক কেমন হবে, দ্যাট ইজ সুকেন্দ্রিক। এ বাদে ছত্রাকের যত কথা আছে সব হলো অ দিয়ে। এবার দেখো ছত্রাক মৃতজীবী, পরজীবী, মিথজীবী 3 হিসাবে কাজ করতে পারে, মৃতজীবী, পরজীবী, মিথজীবী, মৃতজীবী, পরজীবী, মিথজীবী। এখন সারা যখন কোশ্চেন করবে তখন স্বাভাবিকভাবে ফুল বই নিয়ে কোশ্চেন করবে, তখন তারা বলতে পারে যে তোমাদের বইতে মিথজীবিতার উদাহরণ কোথায় আছে। মিথজীবিতার উদাহরণ তোমাদের বইতে আসলে শৈবাল ছত্রাক নিয়ে লাইকেন গঠন করে, এখানে তো একটা মিথজীবিতা পেয়ে গেলাম। আরেকটা মিথজীবিতা আছে হলো, তোমরা যখন হাইড্রার চ্যাপ্টার পড়ছো, জুও কোলেরা যেটা হলো আমরা বলতেছিলাম, এবং হাইড্রা ভিরিডিসিমা, অর্থাৎ জুও কোলেরেলা এবং হাইড্রা ভিরিডিসিমার মধ্যেও একটা মিথজীবী সংগঠন আমরা দেখতে পাই, তাই না? সেম ভাবে যদি বলে পরজীবী, এই পরজীবিতার উদাহরণ আমাদের বইতে কোথায় আছে, পরজীবিতার উদাহরণ আছে যখন তোমরা হলো ম্যালেরিয়া পরজীবী পড়ছো, তাই না? ম্যালেরিয়া পরজীবীর এখানে বলা আছে মানুষ এবং ম্যালেরিয়া পরজীবীর মধ্যে যে সম্পর্কটা, এটা হলো পরজীবিতার উদাহরণ। আর মৃতজীবীর উদাহরণ হলো কোনো কিছু মারা গেলে এই যে ব্যাকটেরিয়া গুলা বা অন্যান্য যে জীবাণুগুলো আছে আমাদের দেহকে পচাই ফেলে, এটা হলো মৃতজীবীর উদাহরণ। মৃতজীবী মানে আসলে মৃত জীব থেকে যারা আসলে তোমার হলো বিভিন্ন জিনিস খেয়ে ফেলে, ঠিক আছে? এবার আসে কোষ প্রাচীর। ছত্রাকের কোষ প্রাচীর নির্মিত হলো কাইটিন নির্মিত, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা কোর্সের ডেন্টালেও আসছে। এখন এই কাইটিন কি আমাদের একটু জানতে হবে, তোমরা একটু কান খোলা রেখে নোট করে রেখো। যখন তোমরা সেল কেমিস্ট্রি বা কোষ রসায়ন চ্যাপ্টারটা পড়ছো তখন এখানে বলা আছে কাইটিন হলো অন টাইপ অফ পলিস্যাকারাইড। তাহলে কাইটিন কি, কাইটিন হলো এক ধরনের পলিস্যাকারাইড। এবং এটা কেমন টাইপের পলিস্যাকারাইড, এটা নাইট্রোজেন ঘটিত পলিস্যাকারাইড। তাহলে আমি কি বললাম, ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত, কাইটিন নির্মিত। এটা কেমন টাইপের পদার্থ, পলিস্যাকারাইড। কেমন টাইপের পলিস্যাকারাইড, নাইট্রোজেন ঘটিত পলিস্যাকারাইড। বুঝাইতে পারছি? তাহলে এটা হলো নাইট্রোজেন ঘটিত পলিস্যাকারাইড। এবং নট অনলি ছত্রাক, এই যে লবস্টার, আমরা যে কক্সবাজার, যে আমি কিছুদিন আগে কক্সবাজার গেছি, কি সুন্দর সুন্দর লবস্টার, ওয়াও, দেখলেই মনে হয় একটা ওয়াও ওয়াও ফিলিংস আসে, ঠিক আছে? তো এই যে লবস্টার, তারপরে কাকড়াই, এদেরও কোষ প্রাচীর কিন্তু দ্যাট ইজ কাইটিন নির্মিত। মাথায় রেখো, এটা সেল কেমিস্ট্রিতে বলা আছে। আমি যদি তোমাদেরকে এখন প্রশ্ন করি, বলো তো ভাইয়া ছত্রাকের কোষ ঝিল্লি কি নির্মিত, আমি জানি তোমরা কনফিডেন্টলি এটা ভুল বলবা, কারণ আমি কিন্তু এবার কোষ প্রাচীর জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করছি কি, কোষ ঝিল্লি। দেখো মেডিকেল ভর্তি পরীক্ষায় কোষ প্রাচীর কিন্তু কোশ্চেন হয়ে গেছে, তার মানে তোমাদের সময় যদি কোশ্চেন করতে চাই সারা, তাহলে কোষ ঝিল্লি দিতে পারে। এবং কোষ ঝিল্লি যদি দেয় তাহলে তোমাদের মধ্যে 99% স্টুডেন্ট কনফিডেন্টলি ভুল দাগাবে এবং বের হয়ে বলবে আম্মা আমার তো 99টা শিওর, স্বপনে খাতা দেখতে সারা ভুল করছে। নট লাইক দ্যাট। তো এই কোষ ঝিল্লি হলো আর্গোস্টেরল নির্মিত, কথাটা মাথায় ঢুকাই রেখো, আমরা সামনে পাবো। তাহলে ছত্রাকের কোষ ঝিল্লি কি নির্মিত, আর্গোস্টেরল। কোষ প্রাচীর কাইটিন, মাথায় থাকবে। নেক্সট, সঞ্চিত খাদ্য। ছত্রাকে প্রধানত 4 ধরনের সঞ্চিত খাদ্য পাই, গ্লাইকোজেন, তৈলবিন্দু,
কখনো আমরা হলো ভলিউটিন পাইতে পারি, কখনো চর্বি টাইপের পদার্থ পাইতে পারি। কিন্তু এইখান থেকে ম্যাথ কোশ্চেন হয়েছিল ওই তৈলবিন্দু কিভাবে, যদি তোমাকে উল্লেখ করে দেয় যে অ্যাগারিকাসের, কি বললাম, অ্যাগারিকাসের সঞ্চিত খাদ্য আসলে কি, অ্যাগারিকাসের সঞ্চিত খাদ্য কি, দ্যাট ইজ তৈলবিন্দু। মাথায় রেখো। বংশ বিস্তার, ছত্রাক বংশ বিস্তার করে হলো হ্যাপ্লয়েড স্পোর দিয়ে, তাহলে ছত্রাক বংশ বিস্তার করে কি দিয়ে, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে। ছত্রাক বংশ বিস্তার করে হলো হ্যাপ্লয়েড স্পোর দিয়ে। যেহেতু এরা নিম্ন শ্রেণীর উদ্ভিদ, তাই না, এজন্য আমরা 2 নাম্বার চ্যাপ্টারে পড়ছি যারা নিম্ন শ্রেণীর উদ্ভিদ এদের মিওসিস কোথায় ঘটে, জাইগোটে। তাহলে নিম্ন শ্রেণীর উদ্ভিদের মিওসিস ঘটবে কোথায়, জাইগোটে। তাহলে ছত্রাকের মিওসিস কোথায় ঘটবে ভাইরা, ছত্রাকের মিওসিসও ঘটবে হলো দ্যাট ইজ জাইগোটে। নেক্সট, পুষ্টি সংগ্রহ, এরা পুষ্টি সংগ্রহ করে মেইনলি শোষণ পদ্ধতিতে। তাহলে পুষ্টি সংগ্রহ করবে কোন পদ্ধতিতে, দ্যাট ইজ শোষণ পদ্ধতি। এরা শোষণ হস্টেরিয়ার মাধ্যমে, বা হস্টেরিয়াম নামক একটা অঙ্গাণু আছে, এই অঙ্গাণুর মাধ্যমে এরা হলো শোষণ পদ্ধতিতে পুষ্টি সংগ্রহ করবে। এবং এককোষী ছত্রাকের দেহকে আমরা বলি হলো মাইসেলিয়াম, এবং বহুকোষী ছত্রাকের দেহকে বলি হলো হাইফি। ওকে, এটা আমি আরেকবার রিকল করি। আমি কি বলছিলাম, ছত্রাকের বৈশিষ্ট্য আমরা মনে রাখবো। পৃথিবীতে অ দিয়ে যত কথা আছে, অপুষ্পক, অসবুজ, অক্ষম, অভাস্কুলার, সব কয়টা কার, ছত্রাকের। একটাই স দিয়ে কথা আছে, সেটা কি, সুকেন্দ্রিক। শেষ। ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত, কাইটিন নির্মিত। বা ছত্রাকের কোষ ঝিল্লি, যেটা তোমাদের সময় ম্যাটে আসতে পারে, সেটা কিন্তু আর্গিস্টোরাল নির্মিত, মনে থাকবে। এরপরে কি আমি বলছিলাম, ছত্রাকের সঞ্চিত খাদ্য 4টা, গ্লাইকোজেন, তৈলবিন্দু, ভলিউটিন, আর হলো কখনো কখনো চর্বি। তবে এর মধ্যে যদি স্পেসিফিক ভাবে বলে অ্যাগারিকাসের সঞ্চিত খাদ্য কি, তাহলে তৈলবিন্দু। এরা বংশ বিস্তার করে কিসের মাধ্যমে, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে। কি দিয়ে, হ্যাপ্লয়েড স্পোর দিয়ে। ফলে এদের মিওসিস কোথায় ঘটবে, জাইগোটে ঘটবে। আর আমাদের মিওসিস কোথায় ঘটে, জনন মাতৃকোষে। তাহলে আমাদের মিওসিস কোথায় ঘটে, জনন মাতৃকোষে। তাহলে সাথে সাথে সাবজেক্টের মাথায় কোশ্চেন আসবে, তাহলে জনন কোষে কোনটা ঘটে, জনন কোষে ঘটে মাইটোসিস, আর জনন মাতৃকোষে ঘটে মিওসিস। এই দুটো উল্টাই যাবে, ঠিক আছে, এই দুটো ভালো করে নোট করে রাখো। মাতৃতে মিওসিস, আর শুধু জনন কোষ বললে মাইটোসিস। এরা পুষ্টি সংগ্রহ করবে শোষণের মাধ্যমে। আশা করি হোপসো একটু ক্লিয়ার। তোমরা সময় পেলে ক্লাসগুলো করে রাখবা। মনে রাখবা, আসিফ ভাই যতটা সুন্দরভাবে ইচ অ্যান্ড এভরি ক্লাস, এবং দেখো এখানে কিন্তু কোনো জুনিয়র টিচার ম্যাক্সিমাম কোচিং এ, খুলনা শহরে এখন আসলে যারা পড়ায়, খুলনা শহরে ডক্টর আসিফ স্যারের থেকে সিনিয়র কিন্তু এখনো কেউ নেই। বিগত 17 থেকে 18 বছর ধরে আসিফ ভাই এবং সিজার ভাই যেভাবে আসলে স্টুডেন্টের সার্ভিসটা দিচ্ছে, এই জন্য খুলনা শহরের রেজাল্ট দেখো, এবছর খুলনা শহর থেকে টোটাল 11টা বা 12টা ঢাকা মেডিকেল পাইছে। মানে আমার ঢাকা মেডিকেলে, তোমরা জানো আমি ঢাকা মেডিকেলের K75 ব্যাচের স্টুডেন্ট, আমি নিজেও ডক্টর আসিফ ভাইয়ের স্টুডেন্ট 16-17 সালে। তো আমরা যখন দেখতাম আমাদের সময় যখন সিটি কলেজ থেকে 4জন বা 3জন ঢাকা মেডিকেলে চান্স পেলো, 3টার মধ্যে 2টাই আসিফ ভাই। ঠিক সেম ভাবে তুমি যদি দেখো এবছর টোটাল 11 জন ঢাকা মেডিকেলে চান্স পাইছে খুলনা শহর থেকে, খুলনায় অফলাইনে কোচিং করে। এর মধ্যে 9টা ঢাকা মেডিকেলে তোমরা যদি আসো আমরা নাম্বার সহ দিয়ে দিতে পারি, বা তোমাদের ফ্রেন্ডরা যারা জানো অলরেডি, তোমরা এখানে যারা আসো তোমরা আসিফ ভাইয়ের মধ্যে ভরসা করে আসো। তবে আমি আরেকটু বলে রাখি, 9টা ঢাকা মেডিকেলে ডক্টর আসিফ ভাই, এর মধ্যে 4জন আবার আমার স্টুডেন্ট, মানে এরা মেডিকেলের স্টুডেন্ট পাশাপাশি আমার স্টুডেন্ট। যেমন দীপভদ্র আমার কাছে বাসায় পড়তো, ইতিলা অর্পিতরা 2জন আমার কাছে বাসায় পড়তো, আর আরেকটা ছেলেও আমার কাছে হলো গ্রুপ ব্যাচে পড়তো। তো কথা হলো খুলনার যে রেজাল্ট, বিশ্বাস করে দেখো আমার নিজের ব্যাচ থেকে 4টা ঢাকা মেডিকেল, খুলনায় এমন কিছু কোচিং আছে যে কোচিং থেকে একটা ঢাকা মেডিকেলের বেশি নাই। তাহলে বোঝো তারা কোচিং থেকে একটা ঢাকা মেডিকেল বের করতে পারে না, অথচ আমি আসিফ ভাইয়ের কোচিং এর একটা টিচার হিসাবে আমার ব্যাচ থেকে 4টা ঢাকা মেডিকেল আমি উপরওয়ালার ইচ্ছে বের করতে পারছি। কারণ একটা কথা মনে রাখবো, আসিফ ভাই একটা কথা সবসময় বলে, সার্ভিস। তুমি যদি সার্ভিস না দাও তুমি এই সেক্টরে টিকতে পারবে না। তুমি যদি নিজে না পড়াই, জুনিয়রদের দিয়ে পড়াও, তুমি যদি নিজে না পড়াই, তুমি ফার্স্ট ইয়ারে একটা পোলারে দিয়ে পড়াও, সো রেজাল্ট তো ধ্বংস হবেই। ওকে, আমরা নেক্সট ইসে আসি, স্লাইডে, যেটা হলো ছত্রাকের গঠন। ওকে, ছত্রাকের গঠনে আমরা আসি। দেখো ছত্রাকের গঠনকে আমরা 2টা ক্যাটাগরিতে আসলে ভাগ করতেছি। একটাকে আমরা বলতেছি হলো কি, একটাকে আমরা বলতেছি হলো দৈহিক গঠন, একটাকে বলি কোষীয় গঠন। তো দৈহিক গঠনটা একটু ভালো করে মনে রাখবা। যারা ছত্রাক এখনো পড়ো নাই, এখন থেকে কনসিয়াস হয়ে যাও, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। ছত্রাকের দৈহিক গঠন আমি আগেই বলছি, ছত্রাকের দৈহিক গঠনে আমরা 2টা পার্ট পাই, দৈহিক অংশ, জনন অংশ। আমাদের দেহে যেমন এই একটা বডি আছে আর জননাঙ্গ আছে, তো দৈহিক অংশ থাকবে, জননাংশ থাকবে। ছত্রাকের দৈহিক অংশকে আমরা বলি মাইসেলিয়াম। এই ছত্রাকের অংশটুকু যদি এখন পড়ে ফেলো, তাহলে মনে রাখবা
তোমাদের কিসেরটাও ক্লিয়ার হয়ে যাবে, যেটাকে বলে কি মানে অ্যাগারিকাসের গঠনও ক্লিয়ার হয়ে যাবে। এই ছত্রাকের দৈহিক অংশকে আমরা কি বলবো, দ্যাট ইজ মাইসেলিয়াম। এখন আর জনন অংশকে আমরা বলি হলো ফ্রুট বডি। সো এই মাইসেলিয়াম দেখো অনেকগুলো জালের মতো অংশ নিয়ে গঠিত, দেখছো না, অসংখ্য জালের মতো অংশ। এগুলাকে বলে কি জানো, এগুলাকে বলে হলো হাইফা, আর বহু বচনে বলি হাইফি। তাহলে যে মাইসেলিয়ামের ক্ষুদ্রতম অংশ এদেরকে আমরা বলতেছি হলো হাইফা। আমরা যদি একটা হাইফাকে জুম করে দেখি বা মাইক্রোস্কোপে দেখি তাহলে এমন একটা গঠন পাবো। ওকে, তাহলে কি প্রথম আমাদের কথা কি আছে, হাইফা কি, ছত্রাকের সূত্রাকার শাখা, দেখো এই যে সুতার মতো, তাই না? ওকে, এই হাইফার এটা অগ্রভাগের যে অংশটা, এই যে অগ্রভাগের অংশটা, এটাকে আমরা বলি ডোম। তাহলে হাইফার অগ্রভাগের অংশকে আমরা কি বলতেছি, ডোম, কারণ এটা এখান থেকে কিন্তু হাইফার বৃদ্ধি পায়। তাহলে এই অগ্রভাগের অংশকে আমরা কি বলতেছি, ডোম। এবার খেয়াল করে দেখো প্রত্যেকটা হাইফার কিছু অংশ কিছু প্রস্থপ্রাচীর যুক্ত, দেখছো? মানে প্রস্থপ্রাচীর মানে কি, একটা থেকে আর একটা পৃথক আছে। তোমরা জানো কোনো কিছু আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা, চারটা না, দুইটা অ্যাট্রিয়াম পরস্পরের থেকে পৃথক থাকে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম দিয়ে, দুইটা ভেন্ট্রিকল পরস্পরের থেকে পৃথক থাকে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে, আর একটা অ্যাট্রিয়াম আরেকটা ভেন্ট্রিকল থেকে পৃথক থাকে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে। তার মানে একটা বেসিক তোমাদের মাথায় আছে, সেপ্টাম মানে হলো পৃথক থাকা। তাই এই যে হাইডার মানে হাইফার প্রস্থপ্রাচীর যে পৃথক থাকে সেটাকে আমরা বলি সেপ্টা। তার মানে হাইফার যে প্রস্থপ্রাচীর গুলো পৃথক থাকে বা একটা হাইফার অংশ আর একটা অংশ থেকে পৃথক থাকে সেপ্টার মাধ্যমে। নেক্সট আসে মাইসেলিয়াম। অলরেডি আমি পড়াই ফেলছি যে অসংখ্য হাইফা মিলে যে গঠনটা তৈরি করে সেটাই মাইসেলিয়াম। এখন শোনো, সিনোসাইটিক মাইসেলিয়াম আর নর্মাল মাইসেলিয়ামের মধ্যে পার্থক্য কি, এটা অনেকেই পড়াইতে পারে না, অনেকেই বোঝে না। মনে রাখবা মাইসেলিয়ামের ক্ষেত্রে হাইফা গুলা প্রস্থপ্রাচীর যুক্ত হবে। কি বললাম, মাইসেলিয়ামের ক্ষেত্রে প্রস্থপ্রাচীর যুক্ত, বাট সিনোসাইটিক মাইসেলিয়ামের ক্ষেত্রে এরা প্রস্থপ্রাচীর বিহীন। আর যেহেতু সিনোসাইটিক বলছি, সিনোসাইটিক কথার অর্থ কি, বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা, তাই না? সিনোসাইটিক কথার অর্থ কি, বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা। তার মানে সিনোসাইটিক মাইসেলিয়ামে এরা প্রস্থপ্রাচীর বিহীন হবে। ক্লিয়ার? তাহলে নরমাল মাইসেলিয়ামে প্রস্থপ্রাচীর যুক্ত, সিনোসাইটিক মাইসেলিয়ামে হবে প্রস্থপ্রাচীর বিহীন। এই হস্টেরিয়াম ম্যাথ কোশ্চেন 2015 সালের ম্যাথ কোশ্চেন, যে আমি একটু আগে তোমাদেরকে পড়াইছি যে হাইড্রা শোষণ পদ্ধতিতে খাবার গ্রহণ করে, এবং হাইড্রা যে শোষণ পদ্ধতিতে খাবার গ্রহণ করবে সে অঙ্গাণুটার নাম কি ছিল, হস্টেরিয়াম। এটা ম্যাথ কোশ্চেন, যে খাদ্য শোষণকারী হাইফা। তাহলে ধরে নিলাম ছত্রাক যদি পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে তাহলে এটা হস্টেরিয়াম। কিন্তু কিছু ছত্রাক আছে যারা নিজেদের, দেখবা আমাদের কিছু ফ্রেন্ডরা আছে, আরে না আমি নিজেই ব্যবসা করবো, আর কতদিন বাপের কাছে টাকা পয়সা নিয়েই করবো, তখন সে নিজে থেকে কিছু করতে চায়। ঠিক সেম ভাবে কিছু ছত্রাক এরা পোষক দেহ থেকে খাবার না খেয়ে পরিবেশ থেকে খাবার গ্রহণ করে। তখন পরিবেশ থেকে যারা খাবার গ্রহণ করে সেই অঙ্গটার নাম হলো রাইজয়েড। তাহলে কি বললাম, ছত্রাক যদি পোষক দেহ থেকে খাবার গ্রহণ করে তাহলে হস্টেরিয়াম, আর এই ছত্রাকই যদি পরিবেশ থেকে খাবার গ্রহণ করে তখন এটাকে আমরা কি বলবো, দ্যাট ইজ রাইজয়েড। ওই দেখো রাইজয়েড এখানে আছে। এখন আমি জানি তোমাদের মাথায় এখন কনফিউশন হবে। কি কনফিউশন হবে, যখন তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার এক করে ফেলবা তখন রাইজয়েড, রাইজাইন, রাইজোম এই তিনটা পার্ট তোমাদেরকে খুব প্যারা দেবে। কি বললাম, কি কি আমার সাথে একটু বলো, রাইজয়েড, রাইজাইন আর হলো রাইজোম। কি কি বললাম, রাইজয়েড, রাইজাইন আর হলো রাইজোম। মনে রাখবা রাইজয়েড থাকে কাদের, রাইজয়েড আছে হলো তোমার ছত্রাকের আর মস। তাহলে রাইজয়েড কাদের আছে, ছত্রাকের আর মসের। আর রাইজাইন যেটাকে আমরা কি বললাম, রাইজাইন, এই রাইজাইন থাকে শুধুমাত্র লাইকেনের। রাইজাইন, এই রাইজাইন থাকে কাদের, অনলি লাইকেন। আর রাইজোম থাকে হলো, আর যেটাকে আমরা বলতেছি হলো রাইজোম, এই রাইজোম থাকবে হলো ফার্নের, অর্থাৎ টেরিস বা টেরিডোফাইটা। রাইজোম থাকবে কাদের, ফার্নের। তাহলে তিনটা একসাথে ক্লিয়ার করে নিবা। আমি জানি এরপর অনেকের ভুল যাবে, তখন মনে রাখবা রাইজাইন, রাইজাইন একটা রস্যই আছে না, এই লাইকেন একটা রস্যই। খুব সিম্পলি যদি পরীক্ষা উল্টে যায় তবে একবারে মনে রাখা ট্রাই করবা। রাইজয়েড থাকবে কাদের, দ্যাট ইজ তোমার ছত্রাকের থাকবে রাইজয়েড, মসের থাকবে রাইজয়েড। রাইজাইন থাকবে শুধুমাত্র লাইকেনের, আর রাইজোম থাকবে কি, রাইজোম থাকবে হলো দ্যাট ইজ তোমার হলো টেরিডোফাইটা, যেদেরকে আমরা বলি হলো কি, ওই যে তোমার হলো
ফান। ওকে, নেক্সট রাইজোমর্ফ। এই রাইজোমর্ফ কথাটা আসছে, মর্ফ মানে মানে এই যে রফ, এই রফের থেকে মানে রোফ থেকে আসছে হলো রফ। আর রোপ মানে কি? দড়ি না? রোপ মানে আমরা জানি কি দড়ি। তাহলে রাইজর যদি শক্ত দড়ির মতো বা শক্ত রশির মতো হয় তখন সেটাকে আমরা বলবো হলো রাইজোমর্ফ। এটা থাকবে শুধুমাত্র এগারিকাস। এটা কাদের থাকবে? জাস্ট এগারিকাস বললেই এনাফ। এবার আসে রাইজোমাইসিলাম। এটা শুরুতে আমি পড়াই ফেলছি। মাইকোরাইজাল ছত্রাক আমি পড়াই ফেলছি, যে উদ্ভিদ মূল এবং ছত্রাকের মধ্যে যে অ্যাসোসিয়েশন সেটাকে আমরা বলি মাইকোরাইজাল বা মাইকোরাইজা। এবার এসে হলোকার্পিক আর ইউকার্পিক। খুব সিম্পলি মনে রাখো, হলো মানে কি? ফুল। তার মানে কোন ছত্রাকের সমগ্র দেহ যদি জননাঙ্গ রূপে কাজ করে, ডেফিনেশন গুলো ইম্পর্টেন্ট। কি বললাম? কোন ছত্রাকের সম্পূর্ণ দেহ যদি জননাঙ্গ রূপে কাজ করে তখন আমরা তাকে বলবো হলো হলোকার্পিক ছত্রাক। আর ইউকার্পিক কাদেরকে বলবো? ইউকার্পিক হলো মানে একটা বিশেষ অংশ যদি জননাঙ্গ রূপে কাজ করে তখন এটা ইউকার্পিক। ওকে, নেক্সট আসো ছত্রাকের ডাইমরফিজম। এটা ইম্পর্টেন্ট। আমি যদি কোশ্চেন করতাম ডাইমরফিজম থেকে কোশ্চেন দিতাম। কারণ হোয়াট ইজ ডাইমরফিজম? কিছুই না। তোমরা যেটাকে বলে কি ডাইমরফিজমটা কি আসলে আগে শোনো। এই ছত্রাকগুলা এক এক জায়গায় এক এক আকৃতি প্রদান করে। যেমন আমি যদি একটা ডাইমরফিজম ছত্রাকের নাম বলি, সেটা হলো হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। আমার সাথে বলো কি? হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। এরা যখন পরিবেশে থাকে তখন এরা থাকে হলো সূত্রাকার। তাহলে কি বললাম? হিস্টোপ্লাজমা যখন পরিবেশে থাকে তখন এরা সূত্রাকার, অর্থাৎ মাটিতে থাকলে এরা হলো সূত্রাকার। কিন্তু এরাই যখন আমাদের ফুসফুসে প্রবেশ করে তখন এদের আকৃতি হয়ে যায় কোষপিণ্ডের মতো। কই এই দেখো, কোষপিণ্ডের মতো আকৃতি হয়ে যায়। এবং এটা প্রবেশ করে কিভাবে জানো? আমি তোমাকে বলি। এবং এই হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম একটা রোগ ঘটায় মানবদেহে, যেটাকে বলি হিস্টোপ্লাজমোসিস। এবং এই হিস্টোপ্লাজমোসিস তোমাকে কোশ্চেন করবে, হিস্টোপ্লাজমোসিস আমাদের দেহের কোন অঙ্গের ক্ষতি সাধন করে? দ্যাট ইজ লাংস এর। তাহলে আমাদের বডির কোন অঙ্গের ক্ষতি সাধন করবে হিস্টোপ্লাজমোসিস? দ্যাট ইজ লাংস এর। এখন গুরুত্বপূর্ণ কথা শোনো, এই হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম কিভাবে আমাদের বডিতে জন্মায়? দেখো মানে সরি বডিতে ঢোকে। আমরা তো আসলে ওইভাবে ট্রাকিং করি না, কিন্তু বাইরের দেশে অনেক দেশের অনেক মানে তোমার হলো ট্রাকিং বা যারা যেটাকে বলে কি তোমার হলো পাহাড়ে যাইতে বা গুহার ভিতর ঢুকতে পছন্দ করে। ধরো এমন একটা গুহা দীর্ঘ 50-60 বছর ধরে বন্ধ আছে, ওইখানে আলো বাতাস পৌঁছায় না, ওইখানে ছত্রাক জন্মায়। ঠিক আছে, কারণ ছত্রাক যেহেতু অন্ধকারে জন্মাইতে পছন্দ করে। তো যখন ওই জায়গাতেই এই হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম জন্মায়, যখন কোনো জীব বা মানুষ যদি এখানে প্রবেশ করে সাথে সাথে আমরা যে নিঃশ্বাস নিই, এই নিঃশ্বাসের মাধ্যমে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটামের স্পোর বা হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটামের অংশগুলো আমাদের নিঃশ্বাসের মাধ্যমে ফুসফুসে ঢুকে যায়। তখনই আমাদের যে রোগ হয় সেটার নাম হলো হিস্টোপ্লাজমোসিস। তখন আমাদের এই রোগের নাম কি? দ্যাট ইজ হিস্টোপ্লাজমোসিস। কি রোগ হবে? হিস্টোপ্লাজমোসিস। এবং একটা গুরুত্বপূর্ণ কথা মনে রেখো, এই হিস্টোপ্লাজমোসিসের রোগের চিকিৎসায় আমরা একটা ওষুধ ব্যবহার করি, সেটার নাম হলো ইট্রাকোনাজোল। ইট্রাকোনাজোল এটা তোমাদের আজিবুস স্যারের বইতে আছে। এবং তোমরা জানো গত বছরের মানে এই বছরের আগের বার ম্যাক্সিমাম বোটানির কোশ্চেন কিন্তু আজিবুস স্যারের বই থেকে আসছিল। এবং এই ক্ষেত্রে আমাদের সুপ্রিম বুক একটা মাস্টার রোল প্লে করছে, কারণ আমাদের সুপ্রিম বুকে ম্যাক্সিমাম রাইটারেরই ইনফরমেশন গুলো তুলে দেওয়া রয়েছে। যাই হোক, তাহলে ইট্রাকোনাজোল। তাহলে আমরা হিস্টোপ্লাজমোসিস রোগের চিকিৎসায় কোন ওষুধ ব্যবহার করব? ইট্রাকোনাজোল। একটা কথা মনে রাখবা, এই যে যে ছত্রাকের বিরুদ্ধে দেখবা কিছু ডাক্তার আছে, মানে আমরা যাদেরকে হাতুড়ে ডাক্তার বলে, যে ওষুধ কোম্পানি বা ওষুধ বিক্রি করে কিছু এলাকায়, তাদের কাছে কোন একটা রোগ নিয়ে গেলে তারা সাথে সাথে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। তার মানে মজার বিষয় কি, তোমরা যখন যাচ্ছ তোমাদেরকে অ্যান্টিবায়োটিক খাওয়া দিচ্ছে, কিন্তু সে যদি ছত্রাক ঘটিত রোগে আক্রান্ত হয় তাকে তো খাওয়াই তবে অ্যান্টিফাঙ্গাল। এটা হলো অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। ওকে, এবং এই ইট্রাকোনাজোল নট অনলি হিস্টোপ্লাজমোসিসের উপর কাজ করে, আমরা সামনে যখন দাঁত রোগ পাবো, যেটাকে আমরা বলি রিংওয়ার্ম, এই দাঁত রোগেও কিন্তু ইট্রাকোনাজোল ঔষধ রূপে কাজ করে। তাহলে হোপসো আমাদের ছত্রাকের দৈহিক গঠন ক্লিয়ার। এরপরে আমরা চলে আসবো ছত্রাকের কোষীয় গঠনে। ছত্রাকের কোষীয় গঠনটা তোমরা যদি একটু খেয়াল করো, আমি বলি শোনো, যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে কি বললাম, যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে আমরা যদি বলি কোষীয় গঠন বলতে দুইটা পার্ট, কোষ প্রাচীর, প্রোটোপ্লাস্ট। কোষ প্রাচীর, প্রোটোপ্লাস্ট। তাহলে ছত্রাকের কোষ প্রাচীর কি নির্মিত? আমি আগেই পড়াইছি, কাইটিন নির্মিত। কাইটিন কি টাইপের পদার্থ? নাইট্রোজেন গঠিত পলিস্যাকারাইড। ছত্রাক বাদে আর কাদের কোষ প্রাচীর কাইটিন নির্মিত? লবস্টার, কাঁকড়া। এবার যে কোনো কোষ প্রাচীরের প্রধান কাজ কি জানো? যে কোনো কোষ প্রাচীরের প্রধান কাজ, এটা লিখে রাখি আমি এখানে তুলে নেয়, যে কোনো কোষ প্রাচীরের প্রধান কাজই হলো প্রোটোপ্লাস্টকে রক্ষা করা।
যে কোষ প্রাচীরের ভেতরে যে প্রোটোপ্লাস্ট আছে এটাকে রক্ষা করা। এবার নেক্সট আসি প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট আছে আমার তিনটা অংশ নিয়ে গঠিত, দ্যাট ইজ কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম আর হলো নিউক্লিয়াস। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। এখন ছত্রাকের এই যে যে কোষ ঝিল্লি এরা ভেতরের দিকে ভাঁজ হয়ে গঠন করে দেখো কি লোমাজোম। তাহলে ছত্রাকের কোষ ঝিল্লি ভেতরের দিকে ভাঁজ হয়ে কি গঠন করতেছে? লোমাজোম। আমি জানি তোমাদের মাথায় এখন আরেকটা জিনিস হ্যামারিং করতেছে, ভাইয়া এমন একটা জিনিস জানো আরো 2 জায়গা পড়ছি, সেগুলা কি কি জানো? আমি একটু কোরিলেট করে দিই। সেটা কি মনে রাখবা, ছত্রাকের ক্ষেত্রে কোষ ঝিল্লি ভেতরের দিকে ভাঁজ হয়ে লোমাজোম গঠন করে, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি বললাম? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষ ঝিল্লি ভেতরের দিকে ভাঁজ হয়ে গঠন করে মেসোজোম। কি গঠন করবে? মেসোজোম। তাহলে ছত্রাকের ক্ষেত্রে লোমাজোম, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হলো মেসোজোম। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন মাথায় ঢুকায় রাখো, সেটা হলো নরমাল উদ্ভিদের কোষ ঝিল্লি ভেতরের দিকে ভাঁজ হয়ে গঠন করে মাইক্রোভিলাই। কি বললাম? উদ্ভিদের কোষ ঝিল্লি ভেতরের দিকে ভাঁজ হয়ে গঠন করে মাইক্রোভিলাই, এবং অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাইকে আমরা বলি পিনোসাইটিক ফোস্কা। তাহলে কি বললাম? অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাইকে বলবো পিনোসাইটিক ফোস্কা। এটা ম্যাথ কোশ্চেন 2015। এখন দেখো, আমি বলছি না আমার মাথা অলওয়েজ হলো কোরিলেশন নিয়ে ব্যস্ত থাকে, কারণ কোরিলেট না করতে পারলে তুমি কোনো ভালো মেডিকেলে চান্স পাবা না, শুধু গাধার মতো পড়তে হবে। আমি বলি যে তোমার মেডিকেলে চান্স পাইতে গেলে তোমার গাধাও হওয়া যাবে না, সিংহও হওয়া যাবে না, তোমার হইতে হবে হলো শিয়াল। ওকে, তো কি বললাম? ছত্রাকের কোষ ঝিল্লি ভেতরের দিকে ভাঁজ হয়ে গঠন করবে লোমাজোম, দেন ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি তৈরি করবে মেসোজোম, এবং নরমাল উদ্ভিদের যে সেলগুলা বা উদ্ভিদের যে প্লাজমা মেমব্রেন এরা ভেতরের দিকে ভাঁজ হয়ে গঠন করবে মাইক্রোভিলাই, এবং অধিক প্রবিষ্ট মাইক্রোভিলাইকে আমরা কি বলবো? পিনোসাইটিক ফোস্কা। এবার মাইক্রোভিলাই যখনই আসছে তোমাদের মাথায় একটু জিনিস খেলতেছে, তাই না ভাইয়া? মাইক্রোভিলাই যেন প্রাণী বিজ্ঞানে কোথায় কোথায় পাইছি বলো তো? তোমরা মনে মনে একটু উচ্চারণ করো। আমরা ক্ষুদ্রান্তে পাইছি, তাই না? ক্ষুদ্রান্তে ভিলাইয়ের ওইখানে আছে, প্রায় 50 লক্ষ ভিলাই থাকে। আর কোথায় পাইছি? কিছুদিন আগে আসিফ ভাই তোমাদেরকে বৃক্কের চ্যাপ্টার ক্লাস নিছে, তখন প্রক্সিমাল প্যাচানো নালিকাতে আমরা মাইক্রোভিলাই পাইছি, তাই না? প্রক্সিমাল প্যাচানো নালিকাতে আমরা মাইক্রোভিলাই পাইছি। ওইটা হলো দ্যাট ইজ তোমার হলো প্রাণীর ক্ষেত্রে, আর উদ্ভিদের ক্ষেত্রে থাকবে দ্যাট ইজ তোমার হলো উদ্ভিদ প্লাজমা মেমব্রেনে। আচ্ছা, তাহলে আমাদের কোষ ঝিল্লি শেষ, সাইটোপ্লাজম নিয়ে তেমন কিছু করার নেই। দেন আসি হলো নিউক্লিয়াস। দেখো, শৈবালের নিউক্লিয়াস বিভিন্ন আকৃতির হইতে পারে, যেমন পেয়ালা আকৃতির, যেমন ইউলোথ্রিক্সে ছিল রিং আকৃতি বা গার্ডেল আকৃতি। কিন্তু ছত্রাকের নিউক্লিয়াস শুধুমাত্র 2টা আকৃতির হইতে পারে, আইদার বৃত্তাকার নাহলে উপবৃত্তাকার। তাহলে ছত্রাকের নিউক্লিয়াস কেমন আকৃতির হতে পারে? ছত্রাকের নিউক্লিয়াস হইতে পারে আইদার বৃত্তাকার না হলে কেমন হবে? দ্যাট ইজ উপবৃত্তাকার। আইদার বৃত্তাকার না হলে কেমন হবে? উপবৃত্তাকার। এটা সুন্দরভাবে নোট করে রেখো। এবং এইখানে একটা এক্সট্রা ইনফরমেশন আছে, দ্যাট ইজ নিউরোস্পোরা ক্রাসা। নিউরোস্পোরা ক্রাসা এই ছত্রাকে প্রায় 100টি নিউক্লিয়াস থাকতে পারে, মানে প্রতি কোষে এদের 100টি নিউক্লিয়াস থাকতে পারে। তোমরা এগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যদি সমস্যা হয় নাহলে আরেকবার ক্লাস করে নিও। আমরা নেক্সট স্লাইডে আসি। তাহলে দেখো, আমাদের ছত্রাকের দৈহিক গঠন শেষ, ছত্রাকের কোষীয় গঠন শেষ। আচ্ছা, তাহলে বলো তো আমরা মেসোজোম কোথায় পাইছিলাম? মনে আছে? দেখছো কি সুন্দর একটা স্লাইড আসছে। আসলে আমাদের সময় এত সুন্দর সুন্দর স্লাইড ছিল না, আমরা হোয়াইট বোর্ডে ক্লাস করতাম। এখন প্রযুক্তি এতটাই উন্নত, এবং এই চার্টটা আসলে তোমাদের আলিম স্যারের বই এবং আজিবুস স্যারের বই মিক্স করে তোলা, কারণ এই চার্ট থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা একটা কোশ্চেন আসছিল, সো তোমাদের সময়ও আসতে পারে, এই জন্য এই চার্টটা আমি সুন্দরভাবে অ্যাড করে নিছি। তাহলে মেসোজোম কোথায় ছিল? ব্যাকটেরিয়া, লোমাজোম, ছত্রাক। প্রথমে আসি জাইগোমাইকোটা বা জাইগোটিক ছত্রাক। একটা বেসিক কথা মনে রাখবে, এইটা আসলে ম্যাথ কোশ্চেন হয়েছিল, যে রুটির ওপর আসলে কোন টাইপের ছত্রাক জন্মায়, সেটা হলো জাইগোমাইকোটা বা জাইগোট ছত্রাক। এবং এই জাইগোট ছত্রাক নট অনলি রুটি, ফল বা অন্যান্য খাবারেও জন্মাইতে পারে। তাহলে কি বললাম? রুটি, ফল, অন্যান্য খাবারে যা জন্মাবে সেটা হলো জাইগোট বা জাইগোমাইকোটা। এবং যেখানে যে পিছলা হয়ে যায় না, দেখবা দেয়াল অনেক দিন তোমার যদি বৃষ্টির পানি পড়তে 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 ওইখানে তোমার শীতলা হয়ে যায়, ওইখানেও এই জাইগোমাইকোটা জন্মায়। এই জাইগোমাইকোটা দেখো অনেকগুলো উদাহরণ আছে, তবে প্রথম 2টা উদাহরণ ভালো করে পড়বা এবং কিভাবে মনে রাখবা আমি বলি, আমার সাথে বলতে থাকো। যে রাইজো জাইগো মিউকো, রাইজো জাইগো মিউকো। কি বললাম? রাইজো জাইগো মিউকো, রাইজো জাইগো মিউকো। তার মানে রাইজোতে রাইজোপাস, জাইগোতে এটা হলো জাইগো মানে জাইগোট ছত্রাক, আর মিউকোতে এটা হলো মিউকর, তার মানে
জাইগোটিক ছত্রাক বা জাইগোট ছত্রাকের উদাহরণ কি? রাইজো জাইগো মিউকো। রাইজো জাইগো মিউকো। কি সুন্দর, পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতো আমি কবিতা বানাই ফেলাইছি, মমতার মতো, তাই না? ওকে, নেক্সট হলো ব্যাসিডিও মাইকোটা। এই ব্যাসিডিও মাইকোটাটা কি? ব্যাসিডিও মাইকোটা তুমি যদি দেখো এর মাথায় একটা মুগুরের মতো একটা অংশ আছে, এই জন্য ব্যাসিডিও মাইকোটার অপর নাম হলো মুগুর ছত্রাক, এবং এটা এগারিকাস নামে আমরা বেশি চিনি। ঠিক আছে, এই যে মাশরুম বা জেলিতে আমরা পাই বা পামফনে, এবং এর দুইটা উদাহরণ তুমি মনে রাখবা। এবং আমি এই ব্যাসিডিও মাইকোটা এইভাবে মনে রাখতাম, ABC। কি দিয়ে মনে রাখতাম? ABC। এতে হলো এগারিকাস, বিতে হলো ব্যাসিডিও মাইকোটা, আর সিতে হলো ক্যালভেটিয়া। তাহলে কি বললাম আমরা? ব্যাসিডিও মাইকোটা কিভাবে মনে রাখবো? এতে এগারিকাস, বিতে ব্যাসিডিও মাইকোটা, সিতে ক্যালভেটিয়া। ওকে, আর যারা পারবা তারা আমি এটা একটু পর কেটে দিব, পুরাটা সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে রাখবা। ওকে, কারণ কেউ বলতে পারো ভাই একটা উদাহরণই মনে থাকে না, সেখানে 5টা কেমনে মনে রাখবো? তাদের জন্য হলো এই কথা। ঠিক আছে, যারা পারবা তারা পুরোটা মনে রাখবা, যারা পারবা না তারা আমি যে কটা দাগাই দিচ্ছি সেই কটা, বা যে কটা এখানে অন্য কালারে মার্কিং করা সেই কটা মনে রাখবা। এবার আসি অ্যাসকোমাইকোটা। অ্যাসকোমাইকোটা পৃথিবীর সর্বত্র পাওয়া যায়, এটা একটা কোশ্চেন হতে পারে। পৃথিবীর সর্বত্র পাওয়া যায় কোন ছত্রাক? দ্যাট ইজ অ্যাসকোমাইকোটা, তাই না? এখন অ্যাসকোমাইকোটা যেহেতু পৃথিবীর সর্বত্র পাওয়া যায়, তাই এদের সবকটা উদাহরণ তোমার পড়তে হবে। দেখো এখন তোমার আফসোস ফিল হচ্ছে না? যারা ভাবতেছিল ভাইয়া যে দুইটা পড়ছে দুইটা পড়বো, কিন্তু এখন তো একটা আফসোস ফিল হচ্ছে। তাই এই অ্যাসকোমাইকোটার উদাহরণ আমরা মনে রাখবো আফসোস দিয়ে। কি দিয়ে মনে রাখবো? আফসোস। অর্থাৎ আতে হলো দ্যাট ইজ হলো তোমার হলো অ্যাসপারজিলাস, পিতে হলো পেনিসিলিয়াম, একসাথে স্যাকারোমাইসিস, আর আরেকসাথে ক্যান্ডিডা। তাহলে কি বললাম? যেহেতু অ্যাসকোমাইকোটা পৃথিবীর সর্বত্র পাওয়া যায়, যেটাকে আমরা থলি ছত্রাকও বলি, অ্যাসকোমাইকোটা সবকটা উদাহরণ করতে হবে। তাহলে আমাদের আফসোস হচ্ছে, তাহলে এতে হলো অ্যাসপারজিলাস, পিতে পেনিসিলিয়াম, এক এসে হলো স্যাকারোমাইসিস, আর এক সিতে হলো দ্যাট ইজ হলো তোমার ক্যান্ডিডা। ওকে, নেক্সট হলো তোমার হলো ডিম ছত্রাক, বা যেটাকে আমরা বলি ওমাইকোটা। এই ওমাইকোটাকে তো একটা কথা মনে রাখবে, উওগোনিয়াম তৈরি করে, তাই এদের নাম দ্যাট ইজ ওমাইকোটা। এবং এর একটা উদাহরণ দেখো স্যাপ্রোলেগনিয়া। কি উদাহরণটা দেখবা? স্যাপ্রোলেগনিয়া। দেন আসো অসম্পূর্ণ ছত্রাক, বা যেটাকে আমরা বলি ডিউটারোমাইকোটা। তাহলে অসম্পূর্ণ ছত্রাকের অপর নাম কি? ডিউটারোমাইকোটা। এই অসম্পূর্ণ ছত্রাকটা আমাদের দেহে একটু ক্ষতি সাধন করে, যেমন আমাদের দাঁত রোগ তৈরি করতে পারে। ঠিক আছে, আবার এইটা থেকে আমরা অ্যান্টিবায়োটিকও তৈরি করতে পারি, মানে পেনিসিলিন তৈরি করতে পারি। কারণ তোমরা জানো আমরা যখন ছত্রাকের উপকারিতার মধ্যে আসবো তখন আমি দেখাবো যে ছত্রাক থেকে আমরা মানে যেটাকে বলে যে অ্যান্টিবায়োটিক গুলো তৈরি করি, এগুলো আসলে ম্যাক্সিমামই পেনিসিলিয়াম থেকে। ওকে, যেমন পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম, পেনিসিলিয়াম তোমার আছে দ্যাট ইজ হলো নোটাটা, তারপরে আছে পেনিসিলিয়াম দ্যাট ইজ গ্রিসিওফালভাম। এগুলো আমরা পাবো, সামনে আসবে, এখন মাথায় পেশা নিয়ে কোনো দরকার নেই, আমরা সামনে দেখবো। সো এই পেনিসিলিয়াম আমরা তৈরি করব কোন ছত্রাক থেকে? দ্যাট ইজ ডিউটারোমাইকোটা বা অসম্পূর্ণ ছত্রাক। তাহলে ডিউটারোমাইকোটা থেকে কি পড়বা? জাস্ট দুইটা কথা, দাঁত রোগ তৈরি করতে পারে, অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারি। এবং যে তোরা দাঁত রোগ তৈরি করবে, দাঁত রোগ তৈরি করা মানে কি? এটা আমাদের দ্যাট ইজ হলো স্কিনের উপর তৈরি করতেছে, আর স্কিন মানে হলো ডার্মা। দ্যাটস ওয়াই এই ছত্রাকের একটা নাম হলো ডার্মিয়া, আর আরেকটা পেনিসিলিয়াম। হোপসো এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার, আর কোনো ঝামেলা এই জায়গাতে অন্তত হবে না। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই জায়গাটা। ঠিক আছে, কারণ এই জায়গাটা তোমাদের যেহেতু মেডিকেলে কোশ্চেন হয়েছে, সো ইম্পর্টেন্ট। আমরা নেক্সট স্লাইডে আসি। নেক্সট স্লাইড হলো আমরা অ্যাগারিকাসের মধ্যে আসছি। এখানে আমার নতুন করে বলার কিছু নাই। অ্যাগারিকাসের অপর নাম মাশরুম, 200টি প্রজাতি থাকে, এবং অ্যাগারিকাস বিস্পোরাস, যেটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ একটা খাবার। যে মাশরুম হলো অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ খাবার। এই অ্যাগারিকাস বিস্পোরাস দেখতে অনেকটা সাদা, তাই এদেরকে আমরা বলি হলো হোয়াইট বাটন মাশরুম। এবার একটা কথা শোনো, মানে বিষয় কি জানো? তোমরা যারা ফার্স্ট টাইম বা মোটামুটি আমার ফার্স্ট টাইম ক্লাস করতেছো, তারা মোটামুটি জানো আমি পড়ানোর সময় একটু কোরিলেট করতে পড়াইতে পছন্দ করি। যেমন তোমরা বাংলা সিনেমা একটা জিনিস দেখবা, যখন তোমার ধরো তুমি তোমার দ্যাট ইজ হলো নায়িকাকে নিয়ে ভেগে যাচ্ছ, নায়িকার বাবা কি করে যেন বুকে হাত দিয়ে স্ট্রোক করে। আরে বাপরে বাপ, যে বাংলা সিনেমায় আলমগীর যখন সাবানারে নিয়ে ভেগে যায় তখন বাপ বুকে হাত দিয়ে স্ট্রোক করছে। পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা এটা, কারণ বুকে হাত দিয়ে কখনো স্ট্রোক হয় না, হয় কি হার্ট অ্যাটাক। ঠিক সেম ভাবে দেখবা বাংলা সিনেমা আরেকটা জিনিস হয় যে হুট করে নায়িকা অজ্ঞান হয়ে গেছে,
এবার ডাক্তার জাস্ট শুধুমাত্র তার পালস চেক করে বলে আপনি বাবা হতে চলেছেন। পৃথিবীর সব থেকে বড় মিথ্যা কথা হলো এইটা, কারণ পালস চেক করে এখানে কোন ধমনী থাকে জানো? এখানে থাকে আমাদের এই ওসিটার নাম কি, রেডিয়াস। তাহলে এখানে থেকে রেডিয়াল ধমনী। তাহলে রেডিয়াল ধমনীতে শুধু জানা যায় বা পালস রেট মানে সে রোগীটা বেঁচে আছে কিনা বা সে মানুষটা বেঁচে আছে কিনা, সে প্রেগনেন্ট কিনা, এটা কোনোদিন জানা যায় না। তো বিষয় হলো, আমি যখন একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, বুঝছো, আমার সামনে সবচেয়ে বিষাক্ত একটা সাপ এসে দাঁড়াইছে। এবার খুব স্বাভাবিক, আমার হাতে একটা ব্যাগ ছিল, মানে একটা থলি ছিল। আমার সামনে যখন একটা বিষাক্ত সাপ এসে দাঁড়াবে, আমি ভীতু হয়ে যাব না? মানে প্রচন্ড পরিমাণ ভয়ে একদম ভীরু হয়ে যাব, ভীরু হয়ে সবকিছু ফেলাই পালাই যাব না? তাহলে এই জিনিসটা মনে করা যে যখনই তোমাকে অ্যাগারিকাসের সবচেয়ে বিষাক্ত জিনিস আসবে, তুমি ভীরু হয়ে পালাই যাবা। কি? সবকিছু ফেলে পালাই যাবা, ভীরু হয়ে ফেলে পালাই যাবা। তাই তোমাকে যদি কোশ্চেন করে সবচেয়ে বিষাক্ত কোনটা, সবচেয়ে বিষাক্ত হলো এই ভিরোসা, ভীরু থেকে ভিরোসা, আর হলো ফ্যালোইডিস। ফ্যালোইডিস মানে তুমি ফেলে সব চলে গেছো। তাহলে কি বললাম? তোমাকে যদি বলে ছত্রাকের বেশ বিষাক্ত হলো অ্যাগারিকাস জ্যান্থামোনাস, আর যদি বলে সবচেয়ে বিষাক্ত, সবচেয়ে বিষাক্ত বললে তুমি সবকিছু ভীরুর মতো ফেলে পালাই যাবা। তাহলে ভীরুতে ভিরোসা আর ফেলেতে ফ্যালোইডিস। হোপসো এই বেশ বিষাক্ত আর সবচেয়ে বিষাক্ত যাদের প্রত্যেকবার ভুল যায়, তো আজকের পর একবারও ভুল যাবে না। তখন মনে পড়বে যেহেতু সবচেয়ে বিষাক্ত আইছে, সজীব ভাই ভীরুর মতো সব কিছু ফেলে পালাই গেছে, তাই না? ওকে। আর ফেয়ারি রিংটা আমরা মোটামুটি জানি, যখন গোল একটা অবস্থান হয়, মানে যেটা হলো চক্রাকারে অ্যাগারিকাস গুলো জন্মায়, তখন এটা ফেয়ারি রিং বা পরিচক্র। আমরা নেক্সট স্লাইডে আসি। এই যে অ্যাগারিকাসের দৈহিক গঠন, যারা ছত্রাকের দৈহিক গঠন পড়ানোর সময় মনোযোগ দিছিল, তাদের কাছে অ্যাগারিকাসের দৈহিক গঠন ডাল ভাত। কারণ আমি বলছিলাম যে একটা দ্যাট ইজ হলো ছত্রাকের দৈহিক গঠন আমরা দুইটা পার্ট পাই, একটাকে বলি দৈহিক অংশ, একটাকে বলি জননাংশ। একটা দৈহিক অংশ, একটা জননাংশ। এই দৈহিক অংশকে বলি হলো আমরা মাইসেলিয়াম। এই দৈহিক অংশকে আমরা কি বলবো? দ্যাট ইজ মাইসেলিয়াম। আর এই যে যে জননাংশ, এটাকে আমরা বলি ফ্রুট বডি। তাহলে জননাংশকে কি বলবো? ফ্রুট বডি। এবং এই মাইসেলিয়াম কি দিয়ে তৈরি, দেখে কার কার মনে আছে? হাইফি দিয়ে তৈরি। তাহলে মাইসেলিয়াম কি দিয়ে তৈরি? দ্যাট ইজ হলো হাইফি দিয়ে তৈরি। এবং আমি বলছিলাম অ্যাগারিকাসের সঞ্চিত খাদ্য কি? তৈলবিন্দু। এটা ম্যাথ কোশ্চেন, ওকে। এবং অ্যাগারিকাসে রাইজোমর্ফ থাকে, ওই যে শক্ত রশির মতো হয়ে যায়, এবং একটি হাইফা প্রতিদিন প্রায় 1 কিলোমিটার দীর্ঘ হইতে পারে। আচ্ছা, এটা হলো আমাদের দৈহিক অংশ। এবারে দৈহিক অংশের আর কিছু পড়ার নেই। মেইন কোশ্চেন হয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষায় জনন অংশ থেকে। কেমন কোশ্চেন হয়েছে বা কেমন কোশ্চেন হইতে পারে? যে হাইডার সরি ওই তোমার হলো অ্যাগারিকাসের জনন অংশকে আমরা কি বলি? তাহলে এখান থেকে কেমন কোশ্চেন হইতে পারে? দ্যাট ইজ হলো অ্যাগারিকাসের জনন অংশকে আমরা কি বলি? দেখো এই ক্লাসগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট। তোমরা আসলে যারা এই ক্লাসগুলো করতেছো না বা ভাবতেছো পরে করে রাখবা, হ্যাঁ পরে তুমি করতে পারো, বাট এইটা যেন মানে 2-3 বা 1-2 দিনের মধ্যে হয় আমরা ক্লাস নেওয়ার পরে। মানে এখানে আসিফ ভাই প্রত্যেকটা ক্লাস মানে 95% ক্লাস নিজে দাঁড়ায় নিচ্ছে। কিছু ক্লাস আমরা কোচিং এর যারা মানে সিনিয়র টিচার আছে, আমি মেডিন কোচিং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর একজন, আমরা যারা সিনিয়র টিচার আছে তারাই কিন্তু 1-2টা ক্লাস নিচ্ছে, বাট ম্যাক্সিমাম ক্লাস আসিফ ভাই নিচ্ছে। সো এই ক্লাসগুলো যারা আসলে মিস দিচ্ছে, এগুলো মিস দিও না। আবারও বলতেছি, যারা করে রাখতেছো তারা মনে রাখবা, তারা হয়তো হোপসো এক সময় তুমি হলো ঢাকা মেডিকেল বা তোমার স্বপ্নের মেডিকেলে যাওয়ার জন্য এক ধাপ আগাই আসছো। আর যারা করতেছো না তারা কিন্তু বহুত পিছায় আসছো। মাথায় রেখো, ভর্তি হয়ে যদি না করো, এটা তোমাদের জন্য একটা মানে যেটাকে বলি কি ব্যাক পয়েন্ট বা ল্যাগ। তো যাও, অ্যাগারিকাসের জনন অংশকে আমরা বলি হলো ফ্রুট বডি। এই ফ্রুট বডির দুইটা অংশ আছে। তাহলে ফ্রুট বডির কয়টা অংশ? দুইটা অংশ। ছাতার মতো যে অংশটা, এটাকে আমরা বলি হলো পাইলিয়াস। তাহলে ছাতার মতো অংশকে আমরা কি বলবো? পাইলিয়াস। আর যেটা হলো এই যে কাণ্ডের ন্যায় অংশ, এটাকে বলি স্টাইপ। তাহলে কাণ্ডের ন্যায় অংশকে আমরা কি বলবো? স্টাইপ। তাহলে হাইডার জনন অংশের দুইটা পার্ট, ছাতার মতো অংশ পাইলিয়াস, স্টাইপ হলো কাণ্ড। ছাতা পাইলিয়াস, স্টাইপ কাণ্ড। মনে থাকবে এই স্টাইপের মাথায় দেখো একটা রিং আকৃতির অংশ আছে, তাই না? এই যে যে স্টাইপ, এর মাথায় একটা রিং আকৃতির অংশ বা আংটির মতো অংশ, এটাকে বলি হলো আমরা অ্যানুলাস। এটা কিন্তু কোশ্চেন হয়েছে তোমার ডেন্টালে, যে স্টাইপের মাথায় রিং আকৃতির অংশকে আমরা কি বলবো? অ্যানুলাস। তাহলে হাইডার জনন অংশের দুইটা পার্ট, যে বৃত্তাকার ছাতার মতো অংশ এটা হলো পাইলিয়াস, কাণ্ডের মতো অংশকে আমরা বলবো কি? স্টাইপ। আমরা কি স্টাইপটা শেষ করি, যে স্টাইপের মাথায় আবার রিং এর মতো যে অংশটা বা আংটির মতো অংশ, এটা হলো অ্যানুলাস। এইবার আমরা পাইলিয়াসের মধ্যে ঢুকি। এই পাইলিয়াসের নিচের দিকে, এটা তো আসলে 2D পিকচার, ভালোভাবে বোঝা যাচ্ছে না।
এই যে ব্যাঙের ছাতার নিচে এভাবে ঝোলে, বুঝছো? এইভাবে প্রায় 300 থেকে 350 মতো তোমার হলো কিছু জিনিস ঝোলে, এদেরকে আমরা বলি হলো গিল বা ল্যামেলি। তাহলে এদেরকে আমরা কি বলবো? গিল বা ল্যামেলি। আমরা যদি নেক্সট স্লাইডে যাই তাহলে তোমরা দেখতে পারবা, এই দেখো, দেখছো এই যে বলা আছে পাইলিয়াস টাইলিয়াস, এটাকে আমরা বলতেছি কি দ্যাট ইজ গিল বা ল্যামেলি। দেখছো ওই যে এখানে লেখা গিল বা ল্যামেলি। আচ্ছা, এই যে গিল বা ল্যামেলি, এদের কাজ কি? আমরা জানি অ্যাগারিকাস বংশ বিস্তার করে ব্যাসিডিওস্পোরের মাধ্যমে। অ্যাগারিকাস বংশ বিস্তার করে কিসের মাধ্যমে? ব্যাসিডিওস্পোর। এই জন্য অ্যাগারিকাসকে আমরা বলি হলো ব্যাসিডিওমাইকোটা। ওকে, আচ্ছা, যেহেতু একবার মুগুর ছত্রাক, যেহেতু অ্যাগারিকাস ব্যাসিডিওস্পোরের মাধ্যমে বংশ বিস্তার করে, তাহলে এদের ব্যাসিডিওস্পোর কোথায় তৈরি হবে? ল্যামেলি বা গিলে। এটা ম্যাট পোর্শন যে অ্যাগারিকাসের দ্যাট ইজ ব্যাসিডিওস্পোর তৈরি হয় কোথায়? গিল বা ল্যামেলিতে। এবং এই গিল বা ল্যামেলির 3টা অংশ আছে। কি বললাম? গিল বা ল্যামেলির কয়টা অংশ আছে? 3টা অংশ। ট্রমা, সাব হাইমেনিয়াম, হাইমেনিয়াম। ভালো করে শোনো, তাহলে গিল বা ল্যামেলির কয়টা অংশ? ট্রমা, সাব হাইমেনিয়াম, হাইমেনিয়াম। মনে রাখবা ট্রমা মানে কি? যখন ধরো কোন একজন মহিলার বাচ্চা কাচ্চা হচ্ছে না, তাহলে কি সে ট্রমাটাইজড হয়ে যাবে না? সে সবসময় ট্রমার মধ্যে থাকবে। তার মানে বন্ধা কোষ যাদের মধ্যে, অর্থাৎ যারা কোনো ব্যাসিডিওস্পোর তৈরি করে না, সেই অঞ্চলকে আমরা বলি হলো ট্রমা। দেখছো এটা হলো গিলের কেন্দ্রীয় অংশ এবং এখানে বন্ধা কোষ থাকে। সাবহাইমেনিয়াম কি? এইখানে জাস্ট ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয়, থাকে এখানে ব্যাসিডিয়াম উৎপন্ন হয় এবং একটা ব্যাসিডিয়াম থেকে 2 থেকে 4টা ব্যাসিডিওস্পোর তৈরি হয়। মনে রাখবা একটা ব্যাসিডিয়াম থেকে কয়টা? 2 থেকে 4টা, 2 অথবা 4টা দ্যাট ইজ ব্যাসিডিওস্পোর তৈরি হয়। তাহলে গিলের 3টা অংশ ছিল, ট্রমা, সাবহাইমেনিয়াম, হাইমেনিয়াম। ট্রমাতে পাইলাম এরা কোনো ব্যাসিডিওস্পোর তৈরি করবে না। সাব হাইমেনিয়ামে পাইলাম এরা ব্যাসিডিয়াম উৎপন্ন করবে। আর হাইমেনিয়ামে 2 টাইপের ব্যাসিডিওস্পোর তৈরি হয়, একটাকে আমরা বলি পরিণত ব্যাসিডিওস্পোর, একটাকে বলি অপরিণত ব্যাসিডিওস্পোর। তোমাকে কোশ্চেন করবে অপরিণত ব্যাসিডিওস্পোরকে আমরা কি বলি? প্যারাফাইসেস। তাহলে অপরিণত ব্যাসিডিওস্পোরকে আমরা কি বলি? দ্যাট ইজ প্যারাফাইসেস। হোপসো এইটা নিয়ে আর কোনো ঝামেলা নেই। তাহলে আমি আরেকবার তোমাদেরকে রিপিট করে দিই তোমাদের সুবিধার জন্য, যেহেতু এটা একদম ব্র্যান্ড নিউ একটা টপিক। দেখো, এই অ্যাগারিকাসের দৈহিক গঠন বোঝা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন হয়। এবং অ্যাগারিকাস বিস্পোরাসকে আমরা বলি হলো দ্যাট ইজ হলো তোমার হলো হোয়াইট বাটন মাশরুম। আচ্ছা, তাহলে অ্যাগারিকাসের দৈহিক গঠনে আমরা 2টা পার্ট পাইছি, দৈহিক অংশ, জনন অংশ। দৈহিক অংশকে আমরা বলি মাইসেলিয়াম আর জনন অংশকে বলি ফ্রুট বডি। তো যদি দৈহিক অংশের মধ্যে যাই, এই মাইসেলিয়াম তৈরি কি দিয়ে? দ্যাট ইজ হলো হাইফি বা হাইফা দিয়ে, এবং প্রতিদিন 1 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে এবং এখানে তৈলবিন্দু সঞ্চিত থাকে। আর অ্যাগারিকাসের হাইফা আসলে আমরা দ্যাট ইজ হলো অ্যাগারিকাসের রাইজয়েড গুলো আসলে শক্ত রশির মতো, তখন এদের নাম হয়ে যায় রাইজোমর্ফ। তাহলে দৈহিক অংশ শেষ। নেক্সট আসো জনন অংশে। জনন অংশের পার্ট আছে 2টা, একটাকে আমরা বলি হলো দ্যাট ইজ হলো পাইলিয়াস, ওই যে ছাতার মতো যেটা, আর যেটা হলো নিচে কাণ্ডের মতো সোজা দাঁড়ায় আছে, এদেরকে আমরা বলি স্টাইপ। তাহলে শুরু থেকে স্টাইপটা শেষ করি। স্টাইপ কাণ্ডের মতো অংশ, এবং স্টাইপের মাথায় যে রিং আকৃতির অংশ, এই যে রিং আকৃতির অংশ, এটাকে বলি অ্যানুলাস। তাহলে স্টাইপ কাণ্ডের মতো অংশ, স্টাইপের মাথায় যে রিং আকৃতির অংশ থেকে, এটাকে আমরা কি বলবো? অ্যানুলাস। ক্লিয়ার? স্টাইপ শেষ। মেইন পড়া হলো তোমার হলো দ্যাট ইজ হলো এটাকে বলে কি পাইলিয়াসে। এই পাইলিয়াসের আবার 2টা অংশ। তাহলে পাইলিয়াসের আবার কয়টা অংশ? 2টা অংশ। একটাকে আমরা বলি হলো দ্যাট ইজ হলো তোমার হলো ওই যে কি বলে গিল বা ল্যামেলির একটা পার্ট আছে, সরি পাইলিয়াসের অংশ না তো, পাইলিয়াসকে আমরা কি বলতেছি? দ্যাট ইজ ছাতার মতো অংশ। আর এই পাইলিয়াসের নিচে যে ঝুলা ঝুলা জিনিস থাকে, এইগুলাকে আমরা বলি হলো গিল বা ল্যামেলি। এই ল্যামেলিতে আসলে ব্যাসিডিয়াম তৈরি হয়। ওকে, ল্যামেলিতে ব্যাসিডিয়াম তৈরি। এখন তরুণ অবস্থায় যে অ্যাগারিকাস গুলা থাকে, বুঝছো, তাদের এই পাইলিয়াসটা সুরক্ষিত রাখার জন্য এর উপর একটা আবরণী থাকে, এটার নাম হলো ভেলাম। তাহলে তোমাকে কোশ্চেন করবে তরুণ অবস্থায় পাইলিয়াসের যে আবরণী, সেটার নাম কি? ভেলাম। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল। আমরা তাহলে নেক্সট স্লাইডে আসি। এই দেখো অ্যাগারিকাসের উপকারিতা। এটা আসলে নট অনলি অ্যাগারিকাসের উপকারিতা, এটা টোটাল শৈবালের উপকারিতা, সরি ছত্রাকের উপকারিতা আমরা একবারে দেখে ফেলবো। এর মধ্যে দেখো ভলভেরিলা, ভলভেরিয়েলা, আর একটা হলো প্লিউরোটাস। ভলভেরিওলা, প্লিউরোটাস। আমাদের সাথে উচ্চারণ করলো ভলভেরিওলা আর প্লিউরোটাস। এই ভলভেরিওলাকে আমরা বলি হলো ওয়েস্টার মাশরুম, এটা লিখে রাখবা। এই ভলভেরিওলার অপর নাম কি?
ওয়েস্টার মাশরুম। আর এই প্লিউরোটাসের অপর নাম কি? দ্যাট ইজ এস্ট্রা মাশরুম। কি বলবো? এস্ট্রা মাশরুম আর হলো ওয়েস্টার মাশরুম। তাহলে ভল ভ্যারিওলা, এটা আলিম স্যারের বইতে বলা আছে যে ভল ভ্যারিওলাকে বা ভল ভ্যারিয়েলাকে আমরা বলতেছি হলো ওয়েস্টার মাশরুম, এবং দ্যাট ইজ হলো তোমার প্লিউরোটাস, প্লিউরোটাসকে আমরা বলতেছি হলো এস্ট্রা মাশরুম। এবং একটা গুরুত্বপূর্ণ কথা মাথায় ঢুকাই রাখো, এখন ঢুকাবার মেডিকেল ভর্তি পরীক্ষার পরে বের করবা, সেটা হলো এই দুইটা মাশরুমই আসলে বাংলাদেশে সবচেয়ে বেশি চাষ হয়। ঠিক আছে, এই দুইটা মাশরুমই বাংলাদেশে সবচেয়ে বেশি চাষ হয়। ক্লিয়ার? এরপরেই দেখো লেখা আছে অ্যাগারিকাস বিসপোরাস এবং অ্যাগারিকাস দ্যাট ইজ হলো ক্যাম্পেস্ট্রিস। কি বললাম? অ্যাগারিকা, আমি এটা মনে রাখতাম কিভাবে জানো? ABC, এতে অ্যাগারিকাস, বিতে বিসপোরাস, সিতে ক্যাম্পেস্ট্রিস। তাহলে আমার সাথে মনে রাখবা, এতে অ্যাগারিকাস, বিতে বিসপোরাস, সিতে ক্যাম্পেস্ট্রিস। এবং এই দুইটা খাদ্য হিসাবে অনেক বেশি উপকারী এবং এটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ খাবার। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে নিচের কোন অ্যাগারিকাসটা খাদ্য হিসেবে অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ? তাহলে মনে রাখবো কিভাবে? ABC, এটা অ্যাগারিকাস, বিতে বিসপোরাস, সিতে ক্যাম্পেস্ট্রিস। ক্লিয়ার? এই পর্যন্ত আমাদের শেষ, ক্যাম্পেস্ট্রিস। ওকে, এখন শোনো, এটা বেসিক কথা, সেটা হলো ডায়াবেটিস। শোনো, ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার এমন একটা রোগ, এটা তোমার ফ্যামিলি তোমাকে জমি জমা, মানে তোমার দাদা দাদি, নানা নানি বা আব্বা আম্মা তোমার কিছু দিয়ে যাক আর না যাক, ডায়াবেটিস আর হলো দ্যাট ইজ হাই ব্লাড প্রেশার, এটা তোমাকে ফ্রি দিবে, তোমার বংশ থেকে এটা তুমি ফ্রি পাবা। ডায়াবেটিস আছে দুই ধরনের। তোমরা যারা আমার জেনেটিক্স এর ক্লাস করছো 11 নম্বর চ্যাপ্টার, আমি অসাধারণ একটা ক্লাস দিচ্ছি, কারণ এই শৈবাল ছত্রাকের চ্যাপ্টার আমার জীবনের সব থেকে অপছন্দের চ্যাপ্টার। আমি যখন নিজেও মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম, আমার খুবই অপছন্দ ছিল। দুঃখের বিষয়, আমার এইটারই ক্লাস এবার আমার নেওয়া লাগতেছে, আমি আবার নতুন করে পড়ে পড়ে তোমাদেরকে পড়াচ্ছি। সো অনেক কয়টা রাইটারের বই নিয়ে, এবং আমার মনে আছে যে গতদিন আমি প্রায় ভোর 5টা পর্যন্ত তোমাদের এই স্লাইড তৈরি করছি, বা তোমার হলো আরো ইনফরমেশন অ্যাড করছি কিভাবে তোমাদেরকে সুন্দরভাবে বোঝানো যায়। কারণ তোমরা ইনোসেন্ট ফার্স্ট টাইমার, অনেক কিছুই বোঝো না, অনেক কিছু এক্সট্রা করো, আবার অনেক কিছুই পড়ো না। সো এগুলো যাতে না হয়, যারা এই ক্লাসটা করবা ছত্রাক এবং লাইকেন একদম ক্লিয়ার হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম যে ডায়াবেটিস ইনসিপিডাস একটা আছে, ডায়াবেটিস মেলাইটাস একটা আছে। মেলাইটাস হয় হলো 40 বছরের পরে, আর ইনসিপিডাস, রস্যইতে ইনসিপিডাস, রস্যইতে হয় ইয়াং লেভেলে। সো এই ডায়াবেটিস এবং এই হৃদরোগের একটা অন্যতম বড় ওষুধ হলো এই মাশরুম। ঠিক আছে, ডায়াবেটিস বা হৃদরোগের অন্যতম একটা বড় ওষুধ কি? দ্যাট ইজ হলো মাশরুম। কারণ এই দেখো, এতে আঁশ বেশি থাকে, হয়ে গেল, এই দেখো এতে আঁশ বেশি থাকে, শর্করা ও চর্বি এরা কমাই ফেলে, তাই এরা ডায়াবেটিস রোগী, নট অনলি ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ খাবার, এরা হাই ব্লাড প্রেশার রোগীদের নিয়ন্ত্রণও কাজ করে। তাহলে যদি বলে আদর্শ খাবার কাদের জন্য, তাহলে শুধু ডায়াবেটিস। আর যদি বলে উপকারী খাবার বা কোন রোগীদের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় একটা খাবার, দ্যাট ইজ হলো ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ যাদের আছে। ক্লিয়ার? এবার শোনো, আমরা যখন ডিপ্রেশনে পড়ি, আসলে অনেকে পড়াশোনা নিয়ে ডিপ্রেশনে পড়ি, তাহলে এমন হয় যে ঘুমায় ঘুমায় আমি স্বপ্ন দেখতেছি আমি ঢাকা মেডিকেলে পড়বো, কিন্তু আমি শুধু প্রতিদিন বলতেছি কালকে থেকে শুরু করব, শুধু কালকে থেকেই পড়া শুরু করব। এইবার কালকে কালকে করতে করতে দেখবা পরীক্ষার আগের দিন চলে আসছে রাত, তখন মানুষ এমন ডিপ্রেশনে পড়ে, তখন শিক্ষা ব্যবস্থায় গালি দিই, তখন আশেপাশে যা আছে সবকিছুকে গালি দিতে মন করে, এবং একসময় আমরা ডিপ্রেশনে পড়ে যাই। এই ডিপ্রেশন দূর করার জন্য একটা মাশরুম আছে, যেহেতু এই ডিপ্রেশনটা তোমাকে ম্যাজিকের মতো করে দূর করে দিবে, তাই এই মাশরুমটার নাম হলো ম্যাজিক মাশরুম। তাহলে তোমাকে কোশ্চেন করবে ডিপ্রেশন বা অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ আমরা তৈরি করি কোন মাশরুম থেকে? ম্যাজিক মাশরুম থেকে। কারণ এই ম্যাজিক মাশরুমে দুইটা জিনিস থাকে, সিলোসাইবিন এবং সিলোসিন। তাহলে কি বললাম? সিলোসাইবিন, সিলোসিন। তাহলে ম্যাজিক মাশরুমে আসলে কি থাকবে? ম্যাজিক মাশরুমে এই চারটা একটা স্ক্রিনশট নিয়ে রেখো। ম্যাজিক মাশরুমে আসলে দুইটা জিনিস থাকবে, সিলোসাইবিন আর হলো সিলোসিন। এটা থেকে আমরা যে ওষুধটা তৈরি করি সেটা হ্যালোজেনিক ওষুধ, মানে এটা বিষণ্ণতা দূর করে, তার মানে এর হলো অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ তৈরি করি। কি ওষুধ তৈরি করি? অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ আমরা তৈরি করি এইখান থেকে। ওকে, আচ্ছা, এরপরে মনে রাখবা এই ছত্রাক বা অ্যাগারিকাসে তিনটা গুরুত্বপূর্ণ জিনিস পাই, দ্যাট ইজ হলো অ্যান্টাডেনিন, ইরিটাডিনিন, লোভাস্টানিন। আমি এইভাবে মনে রাখতাম, অ্যান্টা ইরিটা লোভ, অ্যান্টা ইরিটা লোভ, অর্থাৎ অ্যান্টাডিনিন, ইরিটাডিনিন, লোভাস্টানিন। শোনো, মেডিকেল ভর্তি পরীক্ষায় এইটা ম্যাটার করে না তুমি কত কি জানো, মেডিকেল ভর্তি পরীক্ষায় ম্যাটার করে তুমি ট্রিকি ভাবে কতগুলো অ্যান্সার করে আসতে পারো, সেই কথাটা মাথায় ঢুকাই রেখো।
এবং তোমরা যারা আমার পিঙ্কিমার গল্প জানো তাদের ক্ষেত্রে একটা কথাই বলি, পাশের বাসার আন্টিকে জবাব দেওয়ার জন্য হলেও মন প্রাণ দিয়ে এখন থেকে অ্যাডমিশন পর্যন্ত পড়াশোনা করো। ওকে, তো এখানে প্রচুর পরিমাণে কি থাকবে, দ্যাট ইজ অ্যান্টা ইরিটা লোভ। ওকে, নেক্সট দেখো, এখানে আমরা 3টা ভিটামিন পাই, ভিটামিন সি, ডি, কে, এছাড়া থায়ামিন, রিবোফ্লাভিন এবং নায়াসিন পাই। তবে এখানে একটা অ্যাসিডের নাম আছে, দেখো প্যান্টোথেনিক অ্যাসিড। এটা ভালো করে গোল দিয়ে রাখো যে আমরা প্যান্টোথেনিক অ্যাসিড পাই হলো দ্যাট ইজ তোমার হলো মাশরুম থেকে। তাহলে আমি আশা করি একটু বুঝাইতে পারছি, তোমরা এই স্লাইডটা সুন্দর মতো একটা স্ক্রিনশট নিয়ে রেখো। ওকে, এই স্লাইডটা একটা স্ক্রিনশট নিয়ে রেখো। নেক্সট, ওয়াও, সো বিউটিফুল, সো এলিগেন্ট। ছত্রাকের উপকারিতার মধ্যে সেই যে তোমাদের যে অ্যান্টিবায়োটিকের কথা আমি বলতেছিলাম, এইখান থেকে তোমাদের খুব কনসেন্ট্রেশন দিতে হবে। কারণ কি, এই জায়গাটা তোমাদের বইতে এতটা বাজেভাবে লেখা, মানে বলার অপেক্ষা রাখে না। এবং এইটা যতটা সুন্দরভাবে আমি গুছাই দিব, ঠিক সুন্দরভাবে তুমি নোট করে নেবা। প্রথমে অ্যান্টিবায়োটিকের কথা আসি। অ্যান্টিবায়োটিকের কথা আসলে আমাদের মাথায় একটা জিনিসই সবার আগে ভাসে, দ্যাট ইজ হলো পেনিসিলিন, তাই না? পেনিসিলিনের কথা ভাসে। এই জন্য এই অ্যান্টিবায়োটিক গুলা যেসব পেনিসিলিন থেকে তৈরি করা হয়, আমি একবারে মনে রাখার একটা ট্রিক্স বের করছিলাম, সেটা আমরা মনে রাখবো কি দিয়ে, সিএনজি থেকে। কি সিএনজি দিয়ে আমরা অ্যান্টিবায়োটিক তৈরি করি। কি কি, ক্রাইসোজেনাম, সিতে কি ক্রাইসোজেনাম, আমার সাথে পড়ো, সিতে ক্রাইসোজেনাম, সিতে ক্রাইসোজেনাম। তারপরে এনে হলো নোটাটাম, এনে কি, এনে হলো নোটাটাম, আর জিতে হলো গ্রাইসিওফালভাম, গ্রাইসিওফালভাম বা অনেকে গ্রিসিওফালভামও বলে, হটেবার। তাহলে কেউ যদি পুরো নাম মনে রাখতে না পারো সমস্যা নাই, তুমি আমার মতো করে মনে রাখবে। আমি মনে রাখতাম এইভাবে, যে অ্যান্টিবায়োটিক আমরা তৈরি করব সেটা হলো পেনিসিলিয়াম থেকে। তাহলে প্রত্যেকটা পেনিসিলিয়াম, তাহলে সিএনজির পেনিসিলিয়াম কিভাবে মনে রাখতাম, সিএনজির পেনিসিলিয়াম। তাহলে সিতে হলো ক্রাইসোজেনাম, এনে হলো নোটাটাম, আর জিতে হলো গ্রিসিওফালভাম। এখন ফুল নেম মনে না রাখতে পারলে তো আমি আর কিছু করতে পারবো না, কিন্তু অন্ততপক্ষে পরীক্ষায় আসলে অপশন দেখে যেন অ্যান্সার করতে পারো। যারা একেবারেই মনে রাখতে পারবা না তাদের জন্য, আর যারা ফুল মনে রাখতে পারবা খুবই ওয়েলকাম। নেক্সট আসো, এই ক্রাইসোজেনাম দিয়ে আমরা কি মনে রাখবো, ভালো করে খাতায় নোট করে রাখবা। এইটা থেকে বাণিজ্যিক অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়। আমরা যে পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটা বাজারে পাই, সেটা আসলে তৈরি করা হয় হলো ক্রাইসোজেনাম থেকে। তাহলে তোমাকে কোশ্চেন করবে, বাণিজ্যিক অ্যান্টিবায়োটিক আমরা তৈরি করি কোনটা থেকে, ক্রাইসোজেনাম থেকে। মনে থাকবে, তাহলে বাণিজ্যিক অ্যান্টিবায়োটিক তৈরি করবো কি থেকে, ক্রাইসোজেনাম থেকে। বাট তোমাকে যদি কোশ্চেন করে, পৃথিবীতে আলেকজান্ডার প্রথম অ্যান্টিবায়োটিক তৈরি করছে না, আলেকজান্ডার যে প্রথম অ্যান্টিবায়োটিক তৈরি করছে সেটা কি থেকে, এই নোটাটাম থেকে। তাহলে পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়েছে কি থেকে, ফার্স্ট অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়েছে হলো দ্যাট ইজ নোটাটাম থেকে। তাহলে বাণিজ্যিক অ্যান্টিবায়োটিক ক্রাইসোজেনাম, বাণিজ্যিক ক্রাইসো, বাণিজ্যিক ক্রাইসো। ওকে, বাণিজ্যে এখন বাংলাদেশে বাণিজ্যিক এখন ক্রাইসিস চলতেছে না, তাহলে আমরা মনে রাখবো বাণিজ্য ক্রাইসিসের মধ্যে আছে। তাহলে বাণিজ্যিক অ্যান্টিবায়োটিক ক্রাইসোজেনাম থেকে, ঠিক আছে। আর নোটাটাম থেকে হলো প্রথম অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়। আর এইটা ইম্পর্টেন্ট, গ্রাইসিওফালভাম। ওকে, এটা কেন ইম্পর্টেন্ট শোনো। এই চ্যাপ্টারে 2টা ছত্রাক ঘটিত রোগ আছে, একটাকে আমরা বলি হলো দাঁত রোগ, আর একটা হলো দ্যাট ইজ আলুর লেগ ব্লাইট। এর মধ্যে যে দাঁত রোগ আছে না, এই দাঁত রোগের ঔষধ তৈরি করা হয়েছে হলো এই গ্রাইসিওফালভাম থেকে, ঠিক আছে। তাহলে তোমাকে কোশ্চেন করবে, এই দাঁত রোগের ঔষধ তৈরি করা হয় কি থেকে, গ্রাইসিওফালভাম থেকে। কি থেকে, গ্রাইসিওফালভাম থেকে। কারণ এই গ্রাইসিওফালভাম থেকে আমরা একটা জিনিস পাই, সেটার নাম হলো গ্রিসিওফুলভিন, গ্রিসিওফুলভিন। দেখো নামের মধ্যে কিন্তু অ্যান্সার আছে, গ্রিসিওফালভাম বা গ্রাইসিওফালভাম থেকে পাবো গ্রিসিওফুলভিন, গ্রিসিওফুলভিন। এই গ্রিসিওফুলভিনই আসলে তোমার হলো কি করে, দ্যাট ইজ তোমার হলো দাঁত রোগের চিকিৎসায় কাজ করে। তাহলে 3টা অ্যান্টিবায়োটিক আমাদের ক্লিয়ার, কোনো ঝামেলা নেই। 3টা অ্যান্টিবায়োটিক মনে রাখবো কিভাবে, দ্যাট ইজ পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম সিএনজি, সিতে হলো ক্রাইসোজেনাম, সি এনে হলো দ্যাট ইজ নোটাটাম, আর জিতে হলো গ্রিসিওফালভাম। ওকে, একটা হলো বাণিজ্যিক অ্যান্টিবায়োটিক, বলছিলাম বাণিজ্যিক ক্রাইসিস চলতেছে, তাহলে বাণিজ্যিক অ্যান্টিবায়োটিক ক্রাইসিস থেকে ক্রাইসোজেনিক। এত সুন্দরভাবে ছত্রাক আমি নিজেও কোনোদিন করি নাই, বিলিভ মি। তোমাদের পড়ানোর জন্য এত টেকনিক্যালি, কারণ তোমাদের বইতে এই 3টা কথাই 3 জায়গা আছে, 3 পেজে আছে। তোমরা এক জায়গা পড়তেছো আর একটা হারাই ফেলতেছো, এই জন্য এত সুন্দরভাবে তুলে দেয়া, সো সুন্দরভাবে খাতায় নোট করে রাখবা। নেক্সট আসো, ঔষধ তৈরি।
আর্গট, এই আর্গটের কাজ করতে হবে। আমি মনে রাখতাম পারপুরাই থেকে তৈরি করি আর্গট, পারপুরা, যারা পুরানা মনে রাখতে পারবে না, মনে রাখবা পারপুরি থাকলে আর্গট। এখন কোথা থেকে আর্গট তৈরি করি, এর থেকে বেশি ইম্পর্টেন্ট হলো মেডিকেল ভর্তি পরীক্ষা কোশ্চেন হবে আর্গটের কাজ কি। কাজ হলো, দেখো, নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি, যেটাকে আমরা বলি হলো নর্মালি যেসব সন্তানের জন্ম হয় সিজারিয়ান বাদে বা সিজার করা বাদে, সেসব সন্তানের জন্মের পরে অনেক সময় মায়ের অনেক রক্তক্ষরণ হইতে পারে এবং রক্তক্ষরণে মা মারাও যাইতে পারে। সো রক্তক্ষরণটা যাতে না হয় এই জন্য আমরা একটা ওষুধ ব্যবহার করি, সেটা হলো আর্গট। তাইলে জরায়ুর রক্তক্ষরণ বন্ধ করবে কে? আর্গট। যেহেতু সন্তান প্রসবের কথা আসছে, চলো আমরা একটু হরমোনটা মনে আছে কিনা আমরা একটু রিকল করি, বলতো। সন্তান জন্মদানের সময় বা যেটাকে আমরা বলতেছি হলো এটাকে কি বলে, প্রসবের সময়, দ্যাট ইজ জরায়ুর সংকোচন ঘটায় কোন হরমোন, জরায়ুর প্রসারণ ঘটায় কোন হরমোন? মনে আছে? মনে মনে একবার অ্যান্সার করে ফেলো। জরায়ুর সংকোচন, প্রসারণ। সংকোচন ঘটায় অক্সিটোসিন, প্রসারণ ঘটায় রিল্যাক্সিন, হরমোনের চ্যাপ্টার আছে। সংকোচন ঘটায় দ্যাট ইজ কি, সংকোচন ঘটাবে হলো দ্যাট ইজ তোমার অক্সিটোসিন, আর প্রসারণ ঘটাবে কোনটা? রিল্যাক্সিন। আমরা যখন রিল্যাক্স করি, আরে বাপরে বাপ, চার হাত পা বেডের চার কোনায় দিয়ে রাখি না, তাহলে রিল্যাক্সিন ঘটাবে হলো প্রসারণ। ওকে, এবার আসি সাইক্লোস্পোরিন। ওকে, আমার বাসায় বুঝছো একটা ট্রলি ছিল, ট্রলি কি মোটামুটি সবাই জানি টিভি যার উপর রাখি, মানে ট্রলির নিচে সুন্দর করে চাকা লাগানো ছিল। তো ওইটারে আমি সাইকেল, আমার তো বাপ সাইকেল কিনা দেয় না তখনও, ওইটারে ধাক্কা দিয়ে ওর উপর উঠে ওইটারে সাইকেল বানাইছিলাম। তো কেন বললাম সাইকেল থেকে সাইক্লোস্পোরিন আর টলি, এই দেখো TOLY, কারণ পুরো নামটা এই যে টলিপো ক্লাডিয়াম ইনফ্লাটাম, এই পুরো নামটা আমার মনে থাকতো না, তাই আমি মনে রাখতাম এইভাবে যে সাইক্লো থাকলেই টলি, সাইক্লো টলি, সাইক্লো টলি। ওকে, এই সাইক্লো, এই ছত্রাকের নামের থেকে বেশি ইম্পর্টেন্ট হলো এই সাইক্লোস্পোরিন কোথায় কাজ করে। এইটা অঙ্গ ট্রান্সপ্লান্টের সময় কাজ করে। তাহলে সাইক্লোস্পোরিন কোথায় কাজ করবে? আমরা যখন কোন একটা অঙ্গ ট্রান্সপ্লান্ট করি, কি বললাম, অঙ্গ ট্রান্সপ্লান্ট করি, অঙ্গ ট্রান্সপ্লান্টের সময় কোনটা কাজ করবে? দ্যাট ইজ সাইক্লোস্পোরিন। এবার গুরুত্বপূর্ণ একটা কথা শোনো, তোমাদের কি মনে আছে আমাদের বডির কোন অঙ্গটা আসলে তোমার হলো কি বলো এটাকে, মানে স্বপ্রজননক্ষম বা রিজেনারেটিভ অর্গান? জানো, লিভার। আমাদের বডির লিভারকে বলে হলো রিজেনারেটিভ অর্গান, কারণ লিভার আমরা যদি কেটে ফেলি, এটা মানে লিভারের 3 থেকে 4% যদি আমরা কেটেও ফেলি, তাও এটা একটা না একটা সময় হলো দ্যাট ইজ হলো রিজেনারেটিভ করতে পারে, মানে একা একাই এরা রিজেনারেটিভ করতে পারে। ওকে, আচ্ছা, নেক্সট হলো স্টেরয়েড। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই স্টেরয়েডটা আমরা তৈরি করি কি থেকে? অ্যাসপারজিলাস থেকে। দেখো কত সুন্দর অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়েছে। আচ্ছা, স্টেরয়েডটা আমরা তৈরি করব কি থেকে? অ্যাসপারজিলাস থেকে। স্টেরয়েড তৈরি করব কি থেকে? অ্যাসপারজিলাস। এখন এটার সাথে আমাদের একটু কোরিলেট করতে হবে। কি কোরিলেট করতে হবে? মেডিকেলে তোমাকে স্যাররা কোশ্চেন করতে পারে যে এই যে আমরা স্টেরয়েডটা তৈরি করলাম, এই স্টেরয়েড কোন কাজে ব্যবহার করা হয়? মনে রাখবা এই স্টেরয়েড ব্যবহার করা হয় হলো আর্থ্রাইটিস রোগের চিকিৎসায়। তাহলে স্টেরয়েড আমরা ব্যবহার করব কোথায়? আর্থ্রাইটিস রোগের চিকিৎসায়। আর্থ্রাইটিস বা অনেক সময় আমরা বাত রোগ, ওই যে যেটাকে আমরা বলি বাত ব্যথাটাও ব্যবহার করি, যেটাকে আমরা ইংলিশে বলি কি, রিউমেটিক ফিভার। তোমাদের কি মনে আছে? আসো আমরা একটু জুওলজি 7 নাম্বার চ্যাপ্টারের সাথে একটু কোরিলেট করি। রিউমেটিক ফিভার হয় কোন ব্যাকটেরিয়ার জন্য? তোমাদের কি মনে আছে রিউমেটিক ফিভার হয় কোন ব্যাকটেরিয়ার জন্য? রিউমেটিক ফিভার হয় কোন ব্যাকটেরিয়ার জন্য? দ্যাট ইজ স্ট্রেপ্টোকক্কাস। যাদের মনে নাই একটু রিকল করে নিও। এবং এই আর্থ্রাইটিস বা বাতরোগ বা রিউমেটিক ফিভারের ঔষধ বা স্টেরয়েড টাইপের ঔষধ আমরা তৈরি করব কি থেকে? অ্যাসপারজিলাস থেকে। নট অনলি দ্যাট, তোমরা বইটা যখন পড়বা দেখবে এক জায়গায় লেখা আছে অ্যাসপারজিলাস স্টেরয়েড তৈরি করে, আর এক জায়গায় আরো অনেকগুলো কথা লেখা। এবার এগুলো এক করতে হবে। সেটা কি? এই অ্যাসপারজিলাস থেকে আমরা একটা এনজাইম পাই, সেটার নাম হলো ডায়াস্টেজ। তাহলে অ্যাসপারজিলাস থেকে আমরা যে এনজাইমটা পাই সেটার নাম কি? ডায়াস্টেজ। এখন তোমরা বলতে পারো ভাইয়া আমরা ইস্ট ব্যাকটেরিয়া থেকে তো ডায়াস্টেজ পাই। ইয়েস, আমরা ইস্ট থেকে 3টা এনজাইম পাই, যেটাকে আমরা বলি হলো দ্যাট ইজ হলো জামাই, বর্গের যাতে জাইমেজ, রস্যইতে ইনভার্টেজ, বর্গের যাতে জাইমেজ, মতে হলো মল্টেজ, আর রস্যইতে হলো ইনভার্টেজ। এইটা পাই হলো ইস্ট থেকে। বাট
আমরা তখন ছত্রাক পড়তেছি, আমরা তো ভাইরাস ব্যাকটেরিয়া পড়তেছি না। সো অ্যাসপারজিলাস থেকে আমরা যে এনজাইমটা পাই সেটার নাম কি? ডায়াস্টেজ। আর এই অ্যাসপারজিলাস থেকেই আমরা চোলাই মদ তৈরি করি, বাংলা কথায় যেটাকে আমরা বলি হলো বাংলা মদ। তাহলে চোলাই মদ তৈরি করি আমরা কি থেকে? অ্যাসপারজিলাস থেকে। তাহলে অ্যাসপারজিলাস থেকে তিনটা কথা মাথার মধ্যে ঢুকাই নাও। অ্যাসপারজিলাস থেকে স্টেরয়েড তৈরি করব। স্টেরয়েড কিসের ওষুধ? দ্যাট ইজ হলো রিউমেটিক ফিভার বা দ্যাট ইজ হলো আর্থ্রাইটিসের ওষুধ। রিউমেটিক ফিভার হয় কোন ভাইরাস দিয়ে, সরি কোন ব্যাকটেরিয়া দিয়ে? স্ট্রেপ্টোকক্কাস দিয়ে। অ্যাসপারজিলাস থেকে আমরা কোন এনজাইম পাই? ডায়াস্টেজ পাই। অ্যাসপারজিলাস থেকে কোন মদ তৈরি করা হয়? চোলাই মদ। মাথায় থাকবে? অ্যাসপারজিলাস থেকে আমরা কোন মদ তৈরি করব? চোলাই মদ। বাট তোমাকে যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন করে নট চোলাই মদ, জাস্ট বলছে মদ তৈরি করা হয় কি থেকে, শুধু মদ, শুধু মদ বললে তোমার কিন্তু দাগাইতে হবে আবার স্যাকারোমাইসিস। কি বললাম? শুধু মদ বললে তুমি দাগাবা হলো স্যাকারোমাইসিস, বাট চোলাই মদ বললে দাগাবা হলো অ্যাসপারজিলাস। দেখো এই জিনিসগুলা বইতে এতটা বাজেভাবে লেখা, মানে এক এক জায়গায় এক একটা কথা লেখা, এজন্য এটা আসলে অনেকে পড়তেও চাও না। অ্যাডমিশনের সময় দেখবা এখনই অনেকে পড়তে চাও না, আর অ্যাডমিশনের সময় দেখবা আরো পড়তে মন চাবে না। ঠিক আছে, এই জন্য আমি এভাবে পড়াই। নট অনলি দ্যাট, আমি আমার ব্যাচের, দেখো আমি তোমাদের বলছিলাম যে আমাদের কোচিং থেকে এবছর খুলনা শহর থেকে যে টোটাল 11টা ঢাকা মেডিকেল 9টাই আমাদের কোচিং থেকে, এই 9 জনের মধ্যে 4 জন আবার আমার কাছে বাসায় গ্রুপ করে, বা দীপ্ত একা পড়তো, আর অনেকে বাসায় গ্রুপ করে, ইনফ্যাক্ট আমার 6-7 জনের ব্যাচেও পড়তো। এবং তো আমি এটা বলতে খুব ভালো লাগে, আমি ইউজুয়ালি হলো মানে 13 থেকে 14টা স্টেশন বা তোমার হলো ওই টাইপের ব্যাচ পড়াই, এবং বাসায় পড়াই হলো টোটাল হলো ইউজুয়ালি 4টা বাসায়, ইউজুয়ালি সর্বোচ্চ 4টা বাসায় আমি ঢুকি প্রত্যেক বছর। তো উপরওয়ালার ইচ্ছে অলরেডি 3টা বাসা আমার ফিল আপ, আর আরেকটা বাসা অলরেডি কথাবার্তা চলতেছে, এইটা হয়ে গেলে মোটামুটি আমার বাসা ফিল আপ হয়ে যাবে। তখন জাস্ট হলো আমার ব্যাচগুলো হয়তো ফাঁকা থাকবে, অথবা যদি এমন হয় আরো 1-2টা বাসা হয়তো বাড়তেও পারে, যদি আসিফ ভাই জোর করে। গত বছর যেহেতু বাড়ানো লাগছিল, গত বছর আমার 6টা বাসায় পড়ানো লাগছিল, আর বাকিগুলো আমি আমার ব্যাচেই পড়াইতাম। তো যাই হোক, তো বিষয়টা কি? বিষয়টা হলো তোমাকে পড়তে হবে এইভাবে, যেভাবে পড়লে আসলে মেডিকেলে পারবা। তুমি পড়া গেলা গাধার মতো, কোনো লাভ নাই। যারা আমার পিঙ্কির মার গল্প জানো, পিঙ্কির কথা তো অনেকে জানো, যারা জানো না তারা আমার নেক্সট ক্লাসে জেনে নিও। ওকে, সো কি বললাম? সোলাই মদ বললে অ্যাসপারজিলাস, আর যদি শুধু মদ বলে তাহলে স্যাকারোমাইসিস। ওকে, এই স্যাকারোমাইসিসের অনেক ব্যবহার আছে। যেমন আমরা অ্যাসপারজিলাস থেকে কোন এনজাইম পাইছিলাম? ডায়াস্টেজ। তাহলে অ্যাসপারজিলাস থেকে আমরা কোন এনজাইম পাইলাম? ডায়াস্টেজ। বাট তোমাকে যদি কোশ্চেন করে স্যাকারোমাইসিস থেকে আমরা কোন এনজাইম পাই, দ্যাট ইজ ইনভার্টেড। জীববিজ্ঞানের মৌলিক গবেষণায় স্যাকারোমাইসিস ব্যবহার করা হয়। এই স্যাকারোমাইসিস তোমার হলো বেকারি শিল্পে ব্যবহার করা হয়। তারপরে তোমার এই যে গ্লিসারিন তৈরি, স্যাকারোমাইসিস থেকে ভিটামিন বি-সি পাই, চকলেট তৈরি করা হয়, পাউরুটি কেক তৈরি করা হয়। এই যে মৌলিক গবেষণায় ব্যবহার করি, মানে স্যাকারোমাইসিসের ব্যবহার অনেক। এর মধ্যে ইম্পর্টেন্ট ব্যবহারগুলো কি কি? মদ তৈরি করবো স্যাকারোমাইসিস থেকে। এই জন্য স্যাকারোমাইসিসের আরেকটা নাম আছে, যাদেরকে আমরা বলি হলো ব্রিওয়ার ইস্ট। ব্রিওয়ার ইস্ট। তাহলে ব্রিওয়ার ইস্ট, BREWER, ব্রিওয়ার ইস্ট আমরা বলতেছি হলো কাকে? স্যাকারোমাইসিসকে। স্যাকারোমাইসিস থেকে কোন এনজাইম পাবো? ইনভার্টেজ পাবো। এই স্যাকারোমাইসিস অনেক কাজে লাগে, জীববিজ্ঞানের মৌলিক গবেষণায় লাগে। তারপরে তোমার হলো চকলেট তৈরি, ভিটামিন বি-সি পাই, গ্লিসারিন তৈরি করব, তাহলে চকলেট তৈরি করব, গ্লিসারিন তৈরি করব, এবং বেকারিতে যত জিনিস আছে সব তৈরি করব কোথা থেকে? স্যাকারোমাইসিস থেকে। ওকে, নেক্সট দেখো, উপকারিতার আর 2টা অংশ আছে, সেটা কি কি? দ্যাট ইজ হলো জিবেরেলিন নামক হরমোন উৎপাদন করা হয় কি থেকে? নামের মধ্যে আনসার আছে, দেখো জিবেরেলা। জিবেরেলা, তাহলে জিবেরেলা থেকে জিবেরেলিন নামক এটা তৈরি করি। আর লাস্টেরটা হলো তোমার হলো আলিম স্যারের বই থেকে, যে প্লাস্টিক উৎপাদন করি হলো ওডিয়াম ল্যাকটিস। ওডিয়াম ল্যাকটিস থেকে আমরা প্লাস্টিক তৈরি করি। দেখো আমি এটা মনে রাখতাম কেমনে, এক সময় আমি যখন ছোট ছিলাম, আমি তো জানি না, আমার মা বলতেছিল যে এক সময় তোমার হলো দুধে প্লাস্টিকের গুঁড়া মিশানো হইতো, মানে প্লাস্টিক গুঁড়ো করলে, সাদা প্লাস্টিক গুঁড়ো করলে দুধের মতো মিহি হয়ে যায়। সো দুধে যেহেতু প্লাস্টিকের গুঁড়া মেশানো হয়, তার দুধের প্রধান একটা জিনিস, বা দুধে যে ব্যাকটেরিয়া বলতে পারো, বা প্রধান শর্করা বলতে পারো, সেটা কি? ল্যাকটোজ না? ল্যাকটোজ থেকে ল্যাকটিস। মনে রাখবে এই ল্যাকটিস থাকবে হলো প্লাস্টিক উৎপাদনে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে মুভ করি। এটা হলো উপকারিতা। ও উপকারিতার আরেকটা অংশ আমরা পড়ে ফেলছি যে এগারিক অ্যাসিড উপকারিতার খাদ্য হিসাবে। এবার অপকারিতায় আসি। এই অপকারিতা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন হয়েছে, সেটা কি? দেখো,
আমরা ছত্রাকের যখন অপকারিতা পড়তেছি এখানে দুইটা পার্ট আমাদের পড়তে হবে, একটা হলো গোল আলুর পার্ট আর একটা হলো দাঁত রোগের পার্ট। গোল আলুর পার্ট ভালো করে মনে রাখবা, আলুতে ব্লাইট হইতে পারে, ওকে, নট অনলি আলুতে। তোমরা যখন ভাইরাস ব্যাকটেরিয়া ক্লাস পড়ছো, দেখো ব্যাকটেরিয়াতেও কিন্তু বলা আছে যে ধানের ব্লাইট হয় কিসের মাধ্যমে, জ্যান্থামোনাস অরাইজা। তাহলে ধানের ব্লাইট কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ, বাট আলুর ব্লাইট কিন্তু ছত্রাক ঘটিত রোগ। নট অনলি আলু, টমেটো তো ব্লাইট হইতে পারে, এটাও ছত্রাক ঘটিত রোগ। তাহলে কি বললাম, ধানের ব্লাইট ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যেটা হয় জ্যান্থামোনাস অরাইজে, যখন যারা ব্যাকটেরিয়া চ্যাপ্টার পড়ছো এখানে পাইছো। আর আলুর ব্লাইট কি, আলুর ব্লাইটটা হলো দ্যাট ইজ তোমার হলো ছত্রাক ঘটিত রোগ। আলুর ব্লাইট আছে দুইটা, একটাকে আমরা বলি আর্লি ব্লাইট, একটাকে বলি লেট ব্লাইট। এই লেট ব্লাইটটা ম্যাথ কোশ্চেন। দেখো আমাদের দেশের প্রধান খাদ্য কি, ভাত না? তাই আমাদের দেশে কোনো কারণে যদি দুর্ভিক্ষ হয় কিসের কারণে হবে, ধান উৎপাদন না হলে। ঠিক সেম ভাবে বাইরের দেশের মানে বিশেষ করে যেগুলো হলো তোমার হলো আয়ারল্যান্ড, তারপরে হলো হংকং বা ওই যে ইউরোপিয়ান কান্ট্রি গুলা যেখানে প্রচুর পরিমাণে ঠান্ডা, ওদের প্রধান খাদ্য কিন্তু আলু। তো স্বাভাবিকভাবে কোনো কারণে ওদের আলুর উৎপাদন যদি ব্যাহত হয় তাহলে কি হবে, ওদের দেশে দুর্ভিক্ষ হবে। আর এই আলুর উৎপাদন ব্যাহত করতে পারে এই ব্লাইট রোগের মাধ্যমে। দেখছো আলুর অবস্থা কেমন হয়ে গেছে, তুমি জীবনে এই আলু খাবা নাকি? তো অনেকে আবার এই আলু খাও কোথায় জানো, আম্মা যখন বাড়িতে আলু ভাজে তখন আমাদের খাইতে মন চায় না, ধুর আলু ভাজা কি খাবো, আমি নিজেই তাই। কিন্তু দোকানে এই আলু ভাজারে যখন একটু বড় বড় করে কাইটা, কি সুন্দর নাম, ফ্রেঞ্চ ফ্রাই, নামের মধ্যে একটা ভাব আসে, ফ্রেঞ্চ ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি, তখন ব্যাপক আকারে খায়। এবং কিছু কিছু আলুতে কালো কালো একটা থাকে, তখন খুব মজা করে খাইতে পারা যায়। তো আলুর যে ব্লাইট আছে এটা হলো দুইটা ছত্রাকের মাধ্যমে ঘটে। আর্লি ব্লাইট ঘটে হলো অ্যালটারনারিয়া সোলানি, এবং লেট ব্লাইট ঘটে হলো ফাইটোপথেরা ইনফেস্ট্যান্স। লেট ব্লাইট, ফাইটোপথেরা ইনফেস্ট্যান্স, এই নামটা পুরো মুখস্থ করতে হবে, কারণ এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, আর্লি ব্লাইট আসতে পারে। আমি মনে রাখতাম এইভাবে, এতে আর্লি ব্লাইট, এতে অ্যালটারনেরিয়া সোলানি, এতে আর্লি ব্লাইট, এতে অ্যালটারনেরিয়া সোলানি। আর লেট মানে কি, পরে না, পিতে পরে, পিতে হলো ফাইটোপথেরা ইনফেস্ট্যান্স। পুরো নাম মনে রাখতে হবে যদি আর্লি ব্লাইট আর লেট ব্লাইট ভুলাই যায়। ওকে, নেক্সট। আর এই দুর্ভিক্ষের কথা বলছে, এখন এই আর্লি ব্লাইট থেকে সরি লেট ব্লাইট থেকে আমাদেরকে রক্ষা পাইতে হলে আমরা কি মিশাবো, 1% বর্জ্য মিশ্রণ। এই বর্জ্য মিশ্রণ আসলে কিছুই না, তোমরা জানো না, তুতে অর্থাৎ কপার সালফেট আর 5 অনু পানিকে আমরা কি বলি, ব্লু ভিট্রিয়ল বলে। এই যে CuSO4 সাথে 5H2O, এটাকে আমরা কি বলি, তুতে, বা আমরা বলি হলো দ্যাট ইজ হলো ব্লু ভিট্রিয়ল। তোমরা যারা আমার যেটাকে বলে কি কেমিস্ট্রি ফার্স্ট পার্টে 2 নম্বর চ্যাপ্টারে ক্লাস করছো, ওইখানে আমি বাকি ভিট্রিয়ল গুলাও লিখে দিচ্ছি, যে কপার সালফেটের সাথে 5 অনু পানি থাকলে সেটা ব্লু ভিট্রিয়ল, জিঙ্ক সালফেটের সাথে 7 অনু পানি মানে সাদা ভিট্রিয়ল, ফেরাস সালফেটের সাথে 7 অনু পানি মানে সবুজ ভিট্রিয়ল, এবং গত বছর বইতে আরেকটা ভিট্রিয়ল অ্যাড করছে, দ্যাট ইজ হলো লাল ভিট্রিয়ল। লাল ভিট্রিয়লটা আসলে কি, দ্যাট ইজ হলো তোমার কোবাল্ট সালফেট সাথে 7 অনু পানি। তাহলে সব কয়টা ভিট্রিয়লই 7 অনু পানি, শুধু ব্লু ভিট্রিয়ল হলো 5 অনু পানি। ওকে, এই ব্লু ভিট্রিয়লের সাথে আমরা লাইম অ্যাড করব যাতে এই লেড ব্লাইট থেকে দূর হওয়া যায়। ওকে, আমরা নেক্সট টপিকে আসি। নেক্সট টপিক হলো এই যে সে আমাদের বিখ্যাত রোগ, দাঁত রোগ। ওকে, এই দাঁত রোগে দেখো বলা আছে, দাঁত রোগের অপর নামগুলো জানতে হবে। দাঁত রোগ কোথায় হয়, আমাদের স্কিনে হয় না? স্কিন মানে কি, স্কিনের যে ডাক্তার তাদেরকে আমরা কি বলি, ডার্মাটোলজিস্ট। তো স্কিন মানে হলো ডার্ম, তাই না? তাহলে এই ডার্মের ওপর যখন ফাঙ্গাস দিয়ে কোনো ইনফেকশন হয় বা সংক্রমণ হয়, আমরা জানি ফাঙ্গাল ইনফেকশন বা কোনো কিছুর ইনফেকশনের ক্ষেত্রেই নামের শেষে টিস বা সিস থাকবে। যেমন সাইনাসের সংক্রমণ সাইনোসাইটিস, অ্যাপেন্ডিক্সের সংক্রমণ অ্যাপেন্ডিসাইটিস, টিস বা সিস আছে। সো যেহেতু এটা স্কিনের উপর সংক্রমণ হয়েছে, ডার্মা কি দিয়ে হয়েছে, ফাঙ্গাস দিয়ে, তাহলে ডার্মাটোফাইটোসিস। এই দেখো ডার্মাটোফাইটোসিস, এই ডার্মাটোফাইটোসিস হলো দাঁত রোগের অপর নাম। এছাড়া এটা যেহেতু গোল আকৃতির হয়, গোল মানে রিং, তাহলে এটা রিংওয়ার্ম নামে পরিচিত বা টেনিয়া নামেও পরিচিত। আর সংস্কৃতে আমরা এটাকে দদ্রু বলতে পারি। এখন কি দিয়ে হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন। কিভাবে মনে রাখতাম, ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন। তাহলে দেখো ফাইটন কমন, তাহলে আমি মনে রাখতাম এইভাবে, ট্রাইকো এপিডার্মো, ট্রাইকো এপিডার্মো ফাইটন, ট্রাইকো এপিডার্মো ফাইটন, শেষ। আর আরেকটা কি দিয়ে হয়, মাইক্রোস্পোরাম। এই মাইক্রোস্পোরাম দিয়ে, এই মাইক্রোস্পোরামটা আমাদের মাথার
খুলি বা মাথার ত্বকে কাজ করে। এই জন্য আমাদের চুল অনেক সময় মানে অনেকে দেখবে এখান থেকে এক কাবলা হাওয়া হাওয়া হয়ে গেছে কোনো কারণে। কি কারণে হয়েছে? এই মাইক্রোস্পোরাম দিয়ে হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, সবচেয়ে মারাত্মক কোনটা? মাথার খুলির। দেখো এটা আমি গোল মানে বই করে রেখে দিচ্ছি। এবং সুপ্তিকাল 3 থেকে 5 দিন। এবং রোগ নির্ণয়ের জন্য আমরা কি করি? দ্যাট ইজ হলো স্ক্র্যাপিং করি বা ক্লিপিং করি। এখন স্ক্র্যাপিং কি তাই শোনো। দেখো এখানে একটা চিত্র আছে, দেখছো? এটা কি একটা দাঁত রোগের চিত্র। তো কারো যদি এমন দাঁত রোগ হয় তাহলে এদের তো আগে মানে দ্যাট ইজ হলো এক্সামিন করতে হবে যে আসলে এরা দাঁত রোগে আক্রান্ত কিনা, তাই না? এরা আসলে দাঁত রোগে আক্রান্ত কিনা। তাই আমরা করি কি, বাসায় কষ্টেপ আছে না, এই কষ্টেপ স্কিনের উপর চিপকাই দিয়ে কষ্টেপ টেনে তুলি। টেনে তুললে কিছু অংশ ওই কষ্টেপের সাথে লেগে চলে আসে, ওইটা আমরা মাইক্রোস্কোপে দিয়ে দেখি আসলে এটা যে আসলে তোমার হলো এরা রিংওয়ার্মে আক্রান্ত কিনা নাকি সোরাইসিসে আক্রান্ত। ওকে, আমরা নেক্সট স্লাইডে আসি। ছত্রাক ঘটিত রোগের চিকিৎসা আমরা কি করবো? একটা বেসিক কথা মনে রাখবা, ছত্রাক ঘটিত রোগ মানেই হলো অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। আর অ্যান্টিফাঙ্গাল ড্রাগ এর নামে একটা উপায় আছে, ম্যাক্সিমাম এই নামের শেষে জোল থাকে, দেখছো? এই দেখো, ক্লোট্রিমাজোল, মিকোনাজোল, ইট্রাকোনাজোল, তাই না? এখন শোনো, দাঁত রোগের চিকিৎসায় আমরা 3টা ক্রিম ব্যবহার করি। সেই 3টা ক্রিমের নাম কি? ক্লোট্রিমিকোনাজোল, ক্লোট্রিমাজোল, মিকোনাজোল, ক্লোট্রিমাজোল, মিকোনাজোল। আমি মনে রাখতাম এইভাবে, মিকোক্লট। ওকে, আর টারবিনাফিন নামক একটা ক্রিম ব্যবহার করে, যেটা প্রচুর ব্যবহার করা হয়, টারবিনাফিন নামক ক্রিম। তাহলে কিভাবে আমরা মনে রাখবো? দ্যাট ইজ তোমরা ওই যে ভারতের একটা পার্টি আছে দ্যাট ইজ হলো তৃণমূল কংগ্রেস, ওদেরকে আমরা অ্যান্টিফাঙ্গাল ক্রিম খাওয়াই দিই, দ্যাট ইজ টিএমসি, এই যে তৃণমূল কংগ্রেস। টিতে হলো টারবিনাফিন, টিতে টারবিনাফিন, এম এ আমরা মনে রাখবো মিকোনাজোল, সিতে ক্লোট্রিমাজোল। ওকে, ক্লোট্রিমাজোল, সরি, টিতে হলো টারবিনাফিন, টি এম এ হলো দ্যাট ইজ মিকোনাজোল, আর সিতে ক্লোট্রিমাজোল। এইগুলা কি? ক্রিম। এগুলা কিন্তু ক্রিম। বাট যদি ওষুধের কথা বলে তোমাদের কি মনে পড়ে ভাইরা? আমি শুরুর দিকে একটা কথা বলছিলাম যে আমাদের যে ইগুলা আছে, যে হিস্টোপ্লাজমোসিস যে রোগটা হয়েছিল, এই রোগে আমরা একটা ওষুধ খাইছিলাম যেটার নাম কি ছিল? যে তোমার হলো ইট্রাকোনাজোল। মনে পড়ে যে আমরা যে ওষুধটা খাওয়াইছিলাম তোমার হলো হিস্টোপ্লাজমোসিসে, সেটা ছিল কি? ইট্রাকোনাজোল। আমি বলছিলাম ওইটা আবার দাঁত রোগের চিকিৎসা আমরা ব্যবহার করি। আবার তোমাদেরকে আমি যখন ওই পেনিসিলিয়ামের অ্যান্টিবায়োটিক পড়াইছিলাম তখন বলছিলাম পেনিসিলিয়ামের ওই যে গ্রিসিওফালভাম, মনে পড়ে? গ্রিসিওফালভামও দাঁত রোগের ওষুধ। তাই এই দাঁত রোগের ওষুধে আমরা ইট্রাকোনাজোলও ব্যবহার করতে পারি, গ্রিসিওফালভামও ব্যবহার করতে পারি। এবং এই ইট্রাকোনাজোল 200 মিলিগ্রামেরও হইতে পারে, ফার্মেসির দোকানে গেলে চাইলে পারবা 400 মিলিগ্রামেরও হইতে পারে। তার মানে তোমাদেরকে আমি চিকিৎসা শিখাই দিলাম। আজ থেকে তোমরা চর্মরোগ বিশেষজ্ঞ, ঠিক আছে? চর্মের পরেরটা এখনো বিশেষজ্ঞ হও নাই, জাস্ট চর্মরোগ বিশেষজ্ঞ তোমরা। নেক্সট যেটা, মাথায় দাঁত রোগ হলে আমরা একটা অ্যাসিড দিই যেটার নাম হলো স্যালিসাইলিক অ্যাসিড। এবং আগের কালে মানুষ কি করতো, তখন তো ওষুধ ছিল না, তখন দাঁত মর্দন নামক একটা গাছ ছিল, এই যে তোমাদের বইতে আছে, এটা হোক একটু দেখা নিও, এইটুক করলেই মোটামুটি হয়। এখন শোনো, মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন হয়েছে যে অ্যাথলেট ফুড বা অ্যাথলেটিক্স ফুড হয় কি দিয়ে? এই অ্যাথলেটিক্স ফুড হয় হলো দ্যাট ইজ হলো ছত্রাক এবং ব্যাকটেরিয়া দিয়ে। আরেকটা জিনিস আছে, আমরা একটু পরে দেখি, এটা একটা স্ক্রিনশট নিয়ে রেখো তোমরা। এই দেখো, দেখছো পায়ের অবস্থা কি বাজে হয়ে গেছে। এই দেখো পায়ের অবস্থা, এটাকে আমরা বলি অ্যাথলেটিক্স ফুড। অ্যাথলেটিক্স ফুড, এই ফুডে আসলে ছত্রাক ঘটিত রোগ হয় এবং এভাবে ফেটে ফেটে যায়। আর এটা অনেকের হয়, বিশেষ করে ছেলেদের এটা বেশি হয়। দেখবা অনেক খেলাধুলা করলে এটাকে আমরা কি বলছি দেখছো, এটাকে আমরা বলি হলো জকিচ, মানে কোমরে বা কুচকিতে যখন প্রচন্ড পরিমাণে চুলকায়। ছেলেদের জীবনের লাইফে একবার না একবার হবেই, আসলে যদি না হয় ও আসলে ছেলেই না, অন্য কিছু। সো এটা যেহেতু হয়, সো এইটা হয় হলো এটাও ছত্রাক ঘটিত একটা রোগ, ঠিক আছে? যারা প্রচুর খেলাধুলা করে বা দৌড়াদৌড়ি করে তাদের এটা হয়। এবং এটার নাম কি? জকিচ। এই দেখো, এটা টিনিয়া ক্রুরিস দিয়ে হয়। এই দেখো, টিনিয়া ক্রুরিস দিয়ে জকিচটা হয়। আচ্ছা, নেক্সট স্লাইডে আমরা আসি। এইবার দাঁত রোগ কোথায় কিভাবে হয় এইটা আমরা একটু দেখব। এর আগে দেখো, আমি যে একটা লোককে দেখাইছি, এর যে মাথায় চুলের এখানে হয়ে চুল সব পড়ে গেছে, তাহলে চুলে বা দ্যাট ইজ হলো তোমার হলো চুল পড়ার জন্য আমি বলছিলাম না মাইক্রোস্পোরাম দায়ী। এই দেখো মাইক্রোস্পোরাম দায়ী।
ওকে, আচ্ছা আসি মাথার ত্বকে যদি হয়, খুব সিম্পল একটা কথা মনে রাখবা, মাথার ত্বকে যদি রিংওয়ার্ম হয় বা দাঁত রোগ হয়, আমরা ক্যাপ্টেন, একটা দলের ক্যাপ্টেনকে সবসময় দেখবা কোর্স মাথায় করে রাখে, তাহলে ক্যাপ্টেনকে কোথায় রাখবে? মাথায়। তাহলে ক্যাপিটিস অর্থাৎ টিনিয়া ক্যাপিটিস হবে মাথার জন্য। এবার মুখমণ্ডল, মুখ মানে কি? ফেস না, তাহলে ফেসিয়া, টিনিয়া ফেসিয়ার জন্য হবে হলো মুখমণ্ডলে। এবার শোনো, আমরা ছেলেরা দাড়ি কাটতে কোথায় যাই? দাড়ি কাটতে আমরা যাই হলো নাপিতের কাছে। এখন আমরা তো নাপিত আর কইতে পারি না, আমরা তাদেরকে বলি হলো বারবার, মানে বিশাল একটু মানে ভাবসাবের নাম বারবার। তো ওই নাপিতরা ধরো কারো দাঁত রোগ হয়েছে মুখে, ওই ব্লেড দিয়ে আরেকজনের তোমার হলো দাড়ি শেপ করে দিল, সাথে সাথে তারও হবে। যেহেতু দাড়িতে হচ্ছে এবং সেলুনে যে হচ্ছে, তাই এই বারবার থেকে আসছিল বারবেই। মানে তোমাকে যদি বলে দাড়িতে হয় কোনটার মাধ্যমে? টিনিয়া বারবেইর মাধ্যমে। শরীরের কথা হইলে ফুল শরীর, তাহলে কর্পোরিস। ওকে, তোমার কর্পোরেট, আমি এভাবে মনে রাখতাম যে কর্পোরেট জব করতে হলে শরীর সবসময় ফিট রাখতে হবে, নাহলে তোমাকে লাথি মেরে বের করে দেবে। তাহলে কর্পোরিস পুরো শরীর। ওকে, কুচকি, এটা অলরেডি পড়াই ফেলছে। ক্রুরিস, কুচকিতে ওই যে জকিস বললাম না যে কুচকিতে লাল হয়ে গেছে, এটা আগের স্লাইডে ছিল। তাহলে জকিস হবে, বা যেটি হলো কুচকিতে দাঁত রোগ হবে কোনটার জন্য? ক্রুরিসের জন্য। হাতে দেখো হ্যান্ডশেক করা ম্যানার না, মানুষের একটা ম্যানারই হলো হ্যান্ডশেক করা, তাহলে হাতে হলে ম্যানার থেকে ম্যানাস। আর পায়ে বললে, পায়ে ওই যে পেডিকিউর করো না, মেয়েরা বেশি করে আমি জানি, ওই পেডিকিউর থেকে আসছে হলো পেরিস, দেখছো? আর এই পেরিসটাকে আমরা পরবর্তীতে নাম দিছি অ্যাথলেটিক্স ফুড। তাহলে এই হলো আমাদের বিভিন্ন জায়গার তোমার হলো দাঁত রোগ। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। নেক্সট আসি, হ্যাঁ, ছত্রাকের কিছু অপকারিতা, যেগুলো হলো তোমার বইতে বিভিন্নভাবে দেওয়া আছে। এইটা পড়ার ক্ষেত্রে একটু টেকনিক্যাল অবলম্বন করবা। এখনো পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার শৈবাল ছত্রাক থেকে বৈজ্ঞানিক নাম আসছে মাত্র 3টা। কি কি আসছে জানো? ওই যে একটা একটু আগে পড়াইলাম না, যে তোমার হলো কি যেন বললাম, ওই শৈবালের অংশ থেকে একটা কোশ্চেন আসছে, যে আসিফ ভাই পড়াইছে ন্যানোফিল্টার পিথোফোরা, ন্যানোফিল্টার তৈরি করে পিথোফেরা। আমাদের সময় মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল অগ্নি শৈবাল নামে পরিচিত কোনটা? পাইরোফাইটা। আর এই ছত্রাকের চ্যাপ্টার থেকে কোশ্চেন হয়েছে আলুর লেড ব্লাইট ঘটায় কোনটা? ফাইটোপথেরা ইনফেস্ট্যান্স। এই 3টা বৈজ্ঞানিক নাম এখনো পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষায় 5 অধ্যায় থেকে আসছে। তোমাদের কাছে যদি কোনো কোশ্চেন ব্যাংক থাকে, ওইটা খুললে তোমরা দেখতে পাবা। তো যাই হোক, আমরা অপকারী দিকে আসি। দেখো আমার বাড়িতে বা আমাদের বাড়িতে ম্যাক্সিমাম আচার চাটনি এগুলো বানায় কে? মেয়েরা না? মেয়েরা মানে বোনরাই তো বানায়। তাহলে আপারা বানায়। আপারা কি বানায়? আচার, চাটনি, জ্যাম, জেলি। আর এইগুলো কে করবে? আপা। আমরা মনে রাখবো এতে হলো অ্যাসপারজিলাস, পিতে হলো পেনিসিলিয়াম। এরাই হলো আচার, চাটনি, জ্যাম, জেলি নষ্ট করে দিবে। শেষ। নেক্সট মনে রাখবা মাইকোটক্সিন। একটা কথা মনে রাখবা, সেটা হলো ফুল দেখতে খুব সুন্দর, কিন্তু যদি বেশি সুন্দরী ফুল হয়, বেশি সুন্দর ফুল হয়, যেমন গোলাপ ফুল, তাতে কিন্তু কাঁটা থাকে। গোলাপেও কাঁটা আছে, এবং সেটা বিষাক্ত কাঁটাও থাকতে পারে। একটা কথা আছে না, ফুল দিও কলি দিও কাঁটা দিও না। তো কথা হলো তোমার ফুল টাইপ বা সুন্দর যেখানে থাকবে, তার আশেপাশে বিষাক্ত জিনিস থাকবেই। তাহলে ফুল থেকে ফ্লাওয়ার, আর ফ্লাওয়ার থেকে হলো ফ্লাভিস। তাহলে ফ্লাভিস মানে কি? দ্যাট ইজ ফুল, ফুলের চারপাশে বিষ থাকবে, তাই এটা হলো মাইকোটক্সিন। আমি মনে রাখতাম কি, ফ্লাভিসে থাকবে হলো মাইকোটক্সিন। ফ্লাভিস কোথা থেকে আসছে? ফ্লাওয়ার থেকে আসছে। এবার দেখো অরাইজিয়া নামক একটা কথা আমি গোল দিয়ে রাখছি। অরাইজিয়া মানে কি? ধান না? তাহলে এরা ধানের ওপর কাজ করবে, যে ধানের বাদামি দাগ রোগ তৈরি করবে। নেক্সট দেখো ফাইটোপথেরা ইনফেস্ট্যান্স, এটা অলরেডি পড়াই ফেলাইছি, যেটা লেড ব্লাইট ঘটাবে, আলুর বিলম্বিত ধসা। এবার দেখো গম গাছ, গমের বৈজ্ঞানিক নাম কি? ট্রিটিকাম অ্যাস্টিভাম না? এটা কিন্তু ম্যাথ করছেন যে গমের বৈজ্ঞানিক নাম কি? ট্রিটিকাম অ্যাস্টিভাম। যেখানে তুমি ট্রিটিকি দেখবা, তাইলেই মনে রাখবা এইটা হলো গম গাছের মরিচা রোগ। কারণ এই বৈজ্ঞানিক নামগুলো 100% ভাবে তুমি যখন এখন পড়তেছো তখন মনে থাকবে, এখন খুব ভালো করে মনে থাকবে, এখন একটু মনে রাখা ট্রাই করবা, কিন্তু যখন সব পড়া একসাথে হয়ে যাবে তখন অনেক নাম হারাই যাবে। তখন মেডিকেল ভর্তি পরীক্ষার হলে এই শর্টকাট কিছু জিনিস দিয়ে তোমার পড়ে আসতে হবে। যে দ্বীপ, বা তুমি যদি ইতিলার কথা বলো, ইতিলা অর্পিতা আমার কাছে বাসায় পড়তো, প্লাস মেডিনে কোচিং করতো। দ্বীপ একা আমার কাছে বাসায় পড়তো, আর ইতিলা অর্পিতা একসাথে পড়তো। দেখবা আমাদের মেডিনের গ্রুপে আমি ওদেরকে নিয়ে একসাথে লাইভ করছিলাম যেদিন রেজাল্ট দেয়, এবং ওদের বাসায় আমি বসে একটা সেলফি তুলে রাখছিলাম। আমার কাছ থেকে এক টেবিল থেকে 2টা ঢাকা মেডিকেল, 2 জন একসাথে পড়ছে, 2 জনই ঢাকা মেডিকেলের।
অর্পিতেই তেল আদিত্য একা পড়তো। তোর একটা কথাই বলছিল যে ভাই আপনার এই যে ট্রিক্স গুলা এগুলা বিশ্বাস করেন ভাই, পরীক্ষার হলে আমি প্রায় 13 থেকে 14টা কোশ্চেন আমি ভুলে গেছিলাম, কারণ অনেক সময় মনে থাকে না, তখন ওই ট্রিকই ভাবে, কারণ সূত্র পরীক্ষার আগের দিন মূত্রের মাধ্যমে বের হয়ে যাবে ম্যাক্সিমাম, যদি তুমি রিভাইজ না করো। দিন শেষে ট্রিক্স দিয়ে তোমাকে আগায় যাইতে হবে। ও বলছে ভাই ম্যাক্সিমাম কোশ্চেন তো আমরা দাগাইছিলাম, কিন্তু এমন 12-13টা কোশ্চেন ছিল যেগুলো আসলে তখন মনে আসতেছিল না হিট অফ দ্য মোমেন্টে, তখন আপনার এই কথাগুলোই বারবার মনে হচ্ছিল। তো যাই হোক, আমরা নেক্সট আসি। নেক্সট হলো কাগজের উপর, মানে কাগজ নষ্ট করবে কে, এটা একটু দেখো। কাগজকে বিনষ্ট, কাগজকে বিনষ্ট করবে কে, এটা আমরা মনে রাখতাম হলো দ্যাট ইজ হলো কি জানো, প্যাফ দিয়ে, PAF, কাগজকে বিনষ্ট করবে প্যাফ। পি হলো পেনিসিলিয়াম, এটা অ্যালটারনারিয়া, আর এফ হলো ফিউজারিয়াম, এটা একটু দেখো। পাফ দিয়ে আমরা কাগজ নষ্ট করব। মাছের স্যামন রোগ, এবার খুব সিম্পলি মনে রাখবা, মাছ দিয়ে ছত্রাক ঘটিত যত রোগ আছে সব ঘটাবে স্যাপ্রোলেগনিয়া। যেমন মাছের স্যামন রোগও ঘটাবে স্যাপ্রোলেগনিয়া, কার্প জাতীয় রোগও ঘটাবে স্যাপ্রোলেগনিয়া। তাহলে মাছের রোগ বললে আমরা দাগাবো কি, স্যাপ্রোলেগনিয়া। ওকে, এবার আসি, চিতি তৈরি করবে, চিতি চুলকাবে, এটা ঘটাবে অ্যাসপারজিলাস দিয়ে। এই কথা ভালো করে দেখো। আর এই নিচেরটার মধ্যে দাঁত রোগ, এই দেখো মাইক্রোস্পোরাম রয়েছে, আর মাইক্রোস্পোরাম মানেই তো মাথার খুলিতে দাঁত রোগ তৈরি করবে। সো এই কয়টা হোপসো তোমাদের ক্লিয়ার। ওকে, এটা অতটা ইম্পর্টেন্ট না, যে কটা আমার একটু অন্য কালারে কালার করা এগুলো একটু ইম্পর্টেন্ট, আর যে কটা আমি বললাম স্যামন মাছটা ইম্পর্টেন্ট, এটা কালার করা হয় নাই। আর আমি বলছি স্যামন মাছ বা কার্প জাতীয় মাছ বললে তুমি চোখ বন্ধ করে দাগাই দিয়ে বলো স্যাপ্রোলেগনিয়া। ওকে ওকে, স্যাপ্রোলেগনিয়ার কি হলো, আচ্ছা এটা ই হয়ে গেছে। আমরা আবার একটু চালু করি। আচ্ছা আসি, আমরা ছিলাম হলো স্যাপ্রোলেগনিয়ার, এখানে এগুলো সব আমাদের কিন্তু হয়ে গেছে, ইচ এন্ড এভরি জায়গাগুলো তোমরা ক্লিয়ার করে নিও। এর পাশাপাশি যদি কোনো সমস্যা ফিল করো বা আমার সাথে পার্সোনালি যদি অনেকে কথা বলতে চাও, তাহলে আমার নাম্বার তো শুরুর স্লাইডে দেয়াই আছে, ওই নাম্বারে ফোন দিও বা হোয়াটসঅ্যাপে বলো, আমি যদি কোনো সমস্যা থাকে তোমাদের এটা অবশ্যই ক্লিয়ার করে দেবো, কারণ মেডিনের ইচ এন্ড এভরি স্টুডেন্ট মানে আমার স্টুডেন্ট। ওকে, তাহলে এই পর্যন্ত হইলো, আমরা এর পরেরটায় যাওয়ার কথা ছিল। হ্যাঁ এইটাই, এই যে মানুষের চুল, ছত্রাকের নেক্সট স্লাইড, সেটা হলো মানুষের চুলের, যে চুল পড়ে যায়, আমি পড়াই দিচ্ছি, এটা মাইক্রোস্পোরাম, তাই না, এটা মাইক্রোস্পোরাম, মাথার চুল পড়ে যায়, এটার বলার কিছু নাই। ট্রাইকোফাইটাম, ট্রাইকোফাইটাম মানে কি, এরা দাঁত রোগ তৈরি করবে, এটা তোমরা পড়ছো, এটার পড়ার কিছু নাই। এবার আসে জাইগোমাইকোসিস, তোমাদের কি মনে পড়ে আমি যখন জাইগোটিক মানে জাইগোমাইকোটা পড়াইছিলাম, তখন আমি পড়াইছিলাম কি, দ্যাট ইজ রাইজো জাইগো মিউকো, রাইজো জাইগো মিউকো। তাহলে রাইজোপাস, জাইগোতে জাইগোটিক ছত্রাক ওই সময় পড়াইছিলাম, আর এখন মনে রাখবো জাইগোমাইকোসিস, আর মিউকোদে মিউকর। তাহলে আমরা মনে রাখবো কিভাবে, রাইজোতে রাইজোপাস, জাইগোতে জাইগোমাইকোসিস ঘটাবে, আর মিউতে মিউকর। ওকে, এই যে তোমাদেরকে একটু আগে পড়াই দিয়েছিলাম, স্যাপ্রোলেগনিয়া মানে কার্প জাতীয়, এই দেখো কার্প জাতীয় স্যাপ্রোলেগনিয়া। এবার সে স্যাক ফাঙ্গাস, স্যাক মানে অনেকে স্যাকা খাইলে দেখবা কাশতে কাশতে একদম পুরা খক খক করে কাশতেই থাকে, মানে কানতে কানতে এত কাশি চলে আসে। স্যাকা খা, আমি আমার বান্ধবীকে একবার দেখছিলাম স্যাকা খাইলে কিভাবে আসলে কাশে, খক খক করে কাশে। তবে মনে রাখতাম এইভাবে, স্যাক মানে স্যাকা খাইছে, তাহলে সে কিভাবে কাশবে, কক কক করে কাশবে। তাহলে দেখো কক্কিডিও মাইকোসিস, তাহলে কক্কিডিও মাইকোসিস। এবং তুমি জানো পৃথিবীর কোন এলাকার মেয়েরা বা ছেলেরা সবচেয়ে বেশি স্যাকা খায়, ক্যালিফোর্নিয়া। তাহলে এই রোগের অপর নাম হলো ক্যালিফোর্নিয়া ফিভার। ওকে, কিভাবে মনে রাখবো, স্যাক ফাঙ্গাস কিভাবে কি করবে, স্যাক মানে যারা প্রচুর পরিমাণে স্যাকা খায় যেসব মেয়েরা, কোন এলাকার মেয়েরা বেশি স্যাকা খাবে, ক্যালিফোর্নিয়ার মেয়েরা। এবং স্যাকা খেয়ে সে কক্ক করে কক কক করে কাশবে, তার মানে কক্কিডিওমাইকোসিস, এই রোগটা হবে হলো, দ্যাট ইজ হলো স্যাক ফাঙ্গাস দিয়ে। নেক্সট আসে ক্যান্ডিডা অ্যালবিকান্স, এই ক্যান্ডিডা অ্যালবিকান্স এর নামের মধ্যে आंसर আছে ক্যান্ডিডিয়াসিস হবে। তারপর হলো হ্যাপসিডিয়া কর্মিবিফেরা, এটা যেন ব্রোঙ্কোমাইকোসিস হবে, এটা একটু দেখো।
ব্রঙ্কোমাইকোসিস হলো একটা ছত্রাক ঘটিত রোগ, এটা ভালো করে স্টার দিয়ে রাখো। এটার ছত্রাকের নাম নাও আসলে ব্রঙ্কোমাইকোসিস যে একটা ছত্রাক ঘটিত রোগ, এটা কোশ্চেন হইতে পারে। ওকে, এবার নেক্সট জিনিসগুলো দেখো, এইগুলা তোমাদেরকে আমি ওই সময় পড়াই দিচ্ছি। মনে পড়ে ওয়েস্টার মাশরুম, এস্ট্রা মাশরুম, তাই না? ওয়েস্টার মাশরুম, এস্ট্রা মাশরুম, এই দেখো ভলভেরিলিয়া, ওয়েস্টার, এস্ট্রা। তারপর আমি বলছিলাম বিসপোরাস, তারপর হলো ক্যাম্পেস্ট্রিস, এগুলো সবচেয়ে উচ্চ প্রোটিন সমৃদ্ধ। এইবার মৃত্যু পেয়ালা কোনটাকে বলবো? অ্যামানিটা। অ্যামানিটার নাম দেখলে আমার কাছে সেনোরিটার কথা মনে পড়ে, কিন্তু সেনোরিটাতে তো আমি তো জীবনে পাবো না, সেনোরিটা মারা গেছে। কিন্তু ওর বোন যেটা অ্যামানিটা, এটা আসলে মৃত্যু পেয়ালা, জাস্ট ফর ফান। তাহলে অ্যামানিটা হলো মৃত্যু পেয়ালা। নেক্সট, এই হলো আমাদের টোটাল ছত্রাক ঘটিত যা ছিল A to Z শেষ। এবার আমরা শুরু করব লাইকেন। লাইকেন থেকে মেডিকেল ভর্তি পরীক্ষা এখনো কোনো কোশ্চেন হয়ও নাই, কোনো ভর্তি পরীক্ষা ওইভাবে কোশ্চেন আসেও না। তারপরে কিছু টপিক আমি দেখাই দিব যাতে তোমরা এখান থেকে কোশ্চেন আসলে অ্যান্সার করতে পারো। আবারও বলে রাখলাম, তোমাদের যদি বিন্দু মাত্র কোথাও কোনো সমস্যা থাকে, একদম শুরুর স্লাইডে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমি আবার আমার নাম্বারটা বলতেছি, 01308522668। কোনো টাইপের কোনো সমস্যা বা প্রবলেম থাকলে আমাকে নক করতে পারো। ওকে, এটা হলো লাইকেনের একটা চিত্র। আমরা লাইকেন যদি শুরু করি, তেমন কিছু নাই। শুরুতে আমি বলে দিছিলাম যে লাইকেন একটা সিম্বায়োটিক অবস্থান শৈবাল এবং ছত্রাকের, যেখানে শৈবালটা থাকবে ভেতরে, চারিদিকে থাকবে ছত্রাক। এই জন্য শৈবাল থাকে 5 থেকে 10% এবং ছত্রাক থাকে বাকি 90 থেকে 95%। আচ্ছা, এখানে লাস্টে দেখো একটা ইসের লাইন আছে, বায়ু দূষণের নির্দেশক বা পরিবেশ দূষণের নির্দেশক বলে আমরা কি দেখাবো? দ্যাট ইজ লাইকেন। বাট তোমাকে যদি বলে বায়ু দূষণের সূচক, তাহলে অ্যান্সার হবে রিক্সিয়া। তাহলে কি বললাম? বায়ু দূষণের নির্দেশক। পরীক্ষার হলে তুমি পড়ে গেছো বায়ু দূষণের নির্দেশক, বাট স্যাররা কোশ্চেন দিছে বায়ু দূষণের সূচক, তুমি কনফিডেন্টলি লাইকেন দেখাইছো, কিন্তু অ্যান্সার হবে কি? রিক্সিয়া। ফর এক্সাম্পল তোমার হলো, তাহলে কি বললাম? বায়ু দূষণের নির্দেশক বা পরিবেশ দূষণের নির্দেশক। নির্দেশক বললেই লাইকেন, আর সূচক বললে রিক্সিয়া। এবং এই লাইকেন আবিষ্কার করে কে? থিওফ্রাস্টাস। এবং এই থিওফ্রাস্টাসকে আমরা বলি উদ্ভিদ বিজ্ঞানের জনক, তাই না? আর অ্যারিস্টটলকে বলি আমরা প্রাণী বিজ্ঞান বা টোটাল জীব বিজ্ঞানের জনক, আমরা বলি হলো অ্যারিস্টটলকে। নেক্সটে আসি, লাইকেনের গঠনটা আমাদের একটু দেখতে হবে। দেখো আমি একটা চিত্র দিয়ে দিয়েছি, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। লাইকেনের গঠনে আমরা একটা ঊর্ধ্ব কর্টেক্স পাই, আর নিচের দিকে পাবো হলো নিম্ন কর্টেক্স। আর এই দুইটার মাঝখানে থাকবে একটা শৈবাল স্তর আর হলো মেডুলা। শৈবাল স্তরের অপর নাম কি? দেখো গনিডিয়াল স্তর। এই স্তরে কি থাকে? হস্টেরিয়া থাকে বা হস্টেরিয়া অবস্থান করে। তোমাকে কোশ্চেন করতে পারে যে কোন স্তরে হস্টেরিয়ার অবস্থান থাকে। যেহেতু হস্টেরিয়া থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন হয়ে গেছে, তাহলে আরেকটু যদি ডিপে কোশ্চেন করে, তাহলে কোশ্চেন করতে পারে কোন অঞ্চলে হস্টেরিয়া থাকে, দ্যাট ইজ গনিডিয়াল স্তর বা শৈবাল স্তর। আর একদম নিচে, যেহেতু লাইকেনে আমি পড়াইছি না, কি থাকে? রাইজাইন থাকে। নিম্ন কর্টেক্স থেকে রাইজাইন বের হবে। ওকে, নেক্সট, লাইকেনের উপকারিতা। এই লাইকেনের উপকারিতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। এইটাই মোটামুটি মানে আমাদের আজকে লাস্ট স্লাইড। হ্যাঁ, এটা আমাদের বলতে পারো মোটামুটি লাস্ট স্লাইড। লাইকেনের উপকারিতাটা, এটা আগে একটা স্ক্রিনশট নাও। এটা সুন্দরভাবে আমাদের ডক্টর আসিফ স্যারের সুপ্রিম বুক থেকে তোলা। আমি এখানে বিন্দু মাত্র কোনো চেঞ্জ করি নাই, তবে যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি তুলে ধরছি। সো এইগুলাই আজকে পড়াবো, পড়ানোর পরে আমরা ক্লোজ করে দেব। ওকে, আচ্ছা দেখো, পশু খাদ্য। পশু খাদ্য হিসাবে রেইনডিয়ার মস আসলে ব্যবহার করা হয়। এখন রেইনডিয়ার মসের বৈজ্ঞানিক নাম না আমার কোনোদিন মনে থাকতো না, আমি মনে রাখতাম এইভাবে, র্যান্ডিয়ার হয়ে গেল, এই যে রেইনডিয়ার র্যাং, এই দেখো র্যাঙ্গিফেরা। আমি মনে রাখতাম এইভাবে, র্যাঙ্গি থাকলে রেইনডিয়ার, রেইনডিয়ার, নট রেইনডিয়ার, রেইনডিয়ার। ওকে, র্যাঙ্গি থাকলে রেইনডিয়ার, র্যাঙ্গি রেইনডিয়ার। ওকে, র্যাঙ্গি থাকলে রেইনডিয়ার। আর লাইকেনে এক ধরনের কার্বোহাইড্রেট থাকে যার নাম হলো লাইকেনিন। এটা কোশ্চেন হইতে পারে যে লাইকেন যে আমরা খাবো, এখানে কোন কার্বোহাইড্রেট থাকতে পারে? লাইকেনিন নামক কার্বোহাইড্রেট থাকে। লাইকেন থেকে আমরা অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারি, কারণ এই অ্যান্টিবায়োটিক গুলো, লাইকেন থেকে উৎপন্ন অ্যান্টিবায়োটিক গুলো যে পুসনিক অ্যাসিড ও গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপর কার্যকর। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি কি আছে মনে আছে? যাদের মনে নাই তারা একটু রিকল করে নাও। মনে রাখবা, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আছে, যে কোনো একটা সাইড ভালো করে মনে রেখো। আমি মনে রাখতাম হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এখন আমরা সবাইকে সবসময় কি হইতে বলি? বি পজিটিভ, বি পজিটিভ। তাই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গুলো আমি মনে রাখতাম হলো বি ক্লাস দিয়ে,
বি সি এল এ এস এস, বিতে হলো ব্যাসিলাস, সিতে ক্লোস্ট্রিডিয়াম, লেতে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, এতে অ্যাক্টিনোব্যাকটেরিয়া, এসে স্ট্রেপ্টোকক্কাস, এসে স্টাফাইলোকক্কাস। এটা ব্যাকটেরিয়া চ্যাপ্টারে তুমি আমার থেকে ভালো পড়ছো। এবার আসি টিউমার রোগের ক্ষেত্রে, এই দেখো এই যে উষ্ণ এবং ইভোসিন নামক অ্যান্টিসেপটিক ক্রিম আমরা তৈরি করতে পারি। উষ্ণ ইভোসিন। হৃদরোগ, হৃদরোগের কোশ্চেন হবে লাইকেন থেকে আমরা কি তৈরি করি, লাইকেনের বৈজ্ঞানিক নামটা দিবে না, দিবে এরিথ্রিন তৈরি করি। তাহলে হৃদরোগের চিকিৎসা আমরা লাইকেন থেকে কি তৈরি করব, এরিথ্রিন তৈরি করব। কি তৈরি করব, এরিথ্রিন তৈরি করব। তোমরা কি জানো হৃদরোগের চিকিৎসায় আমরা কোন ওষুধ ব্যবহার করি? তোমরা তো হৃদরোগ করছো, বা আমি যদি হার্ট অ্যাটাকের কথাই যদি বলি, হার্ট অ্যাটাক যখন ঘটে তখন কোন ধমনীতে ঘটে, করোনারি ধমনীতে ঘটে। এখন তোমরা জাস্ট এইটুকু পড়ো, আজমল স্যার তারপর বলছে হার্ট অ্যাটাকের রোগী আসলেই তুমি বেডের উপর শুয়াই হয় তার এনজিওপ্লাস্টি করে দিবা, তাহলে দাও দিয়ে একটা বুক কাইটে তাহলে ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারি করবা। তাই সবসময় কি এটা করা যায়? তাকে তো ওই হসপিটালের পর্যন্ত মানে যেটাকে বলে কি ওই অপারেশন টেবিল পর্যন্ত নিয়ে যাইতে হবে। এই নিয়ে যাওয়ার জন্য ওই সময় তাকে কিছু ওষুধ দিয়ে বাঁচাই রাখা হয়। সেই ওষুধ আবার আছে হলো তোমাদের হলো অর্গানিক কেমিস্ট্রির 2 নাম্বার, অর্গানিক কেমিস্ট্রি একদম শেষে, যে আমরা দ্যাট ইজ হলো হার্ট অ্যাটাকের চিকিৎসায় কি ব্যবহার করব, হার্ট অ্যাটাকের চিকিৎসায় আমরা ব্যবহার করব হলো নাইট্রোগ্লিসারিন। আর আলিম স্যারের বইতে বলা আছে হার্ট অ্যাটাকের চিকিৎসায় আমরা অ্যাসপিরিনও ব্যবহার করতে পারি। ঠিক আছে। জলাতঙ্কের ঔষধ, জলাতঙ্ক আমি এটা মনে রাখতাম কিভাবে জানো, জলাতঙ্ক আমরা মনে রাখি, জলাতঙ্কের অপর নাম কি, দ্যাট ইজ হলো পার্টুসিস। তাই পার্টুসিস থেকে পেলটিক গ্রা, তাহলে পার্টুসিস থেকে পেলটিক গ্রা। হুপিং কফ, কফ থেকে ক্লাডোনিয়া, কফ ক্লাডোনিয়া। যক্ষার ওষুধ এটা একটু দেখো, সেট্রারিয়া আইসল্যান্ডিকা, সেট্রারিয়া আইসল্যান্ডিকা। ঠিক আছে। এটার আরেকটা নাম আছে, দেখো এটা আইসল্যান্ডিকা বলছে না, তাই এই সেট্রারিয়া আইসল্যান্ডিকার অপর নাম হলো আইসল্যান্ড মস। সামনে আমরা পাবো কি বলবো, আইসল্যান্ড মস। ওকে, সেট্রারিয়া আইসল্যান্ডিকা আমরা কি বলবো, আইসল্যান্ডিয়ার মস সামনে পাবো। তামাকের মোজাইক এভাবে লাগে না। লিটমাস পেপার তৈরিতে কোনটা কোনটা ব্যবহার করা হয় এটা একটু দেখো, এই দুটো একটু দেখো। আর হলো লাস্টে রং ও ট্যানিন উৎপাদনে, এটা একটু দেখো জাস্ট। তাহলে এই জায়গাটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। তবে যে কয়টা আমি নিজের মুখ থেকে বলছি এই কয়টা ভালো করে দেখো, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা কোশ্চেন করবে ডাক্তাররা, তারা দেখবে আমাদের বডির সাথে জড়িত কি, এদের উপর বেশি গুরুত্ব রাখবে, আর বাকিগুলো হালকা পাতলা দেখো। নেক্সট, এই যে যেটা আমি বললাম এখানে ম্যাক্সিমাম তোমার আমার পড়ানো, দেখো প্রত্যেকটা চিত্র আমি দিয়ে দিচ্ছি, চিত্র দেখে বোঝা যায়। প্রথমে আসি হলো আইসল্যান্ড মস। আমি তোমাকে বলছিলাম এটা চিনবা কিভাবে, ওই দেখো আইসল্যান্ডিয়া দেয়া, দেখছো, দ্যাটস ওয়াই এটার নাম হলো আইসল্যান্ড মস। এই দেখো আমি তোমাকে বলছি আরেকটা কথা মনে রাখবা, দ্যাট ইজ হলো এটা কই গেল, এই যে র্যাঙ্গি ফেরিয়া, র্যাঙ্গি ফেরিনা, র্যাঙ্গি ফেরিনা, এই র্যাঙ্ক দিয়ে আমি মনে রাখতে বলছিলাম রেনডিয়ার। এই দেখো রেনডিয়ার, তাহলে দেখো এর মধ্যে আইসল্যান্ড মস আর রেনডিয়ার নামের মধ্যে অ্যান্সার আছে, তাই না? এবার আসি, তোমরা কি জানো পৃথিবীতে একটা পাথর আছে খুব দামি, যেটার নাম হলো মিনিয়েটাম। কি, মিনিয়েটাম। এই জন্য এই মিনিয়েটাম কথা থাকলে তুমি মনে রাখবা পাথর, আর পাথর মানে কি, স্টোন। পাথর মানে কি, স্টোন। তাহলে যেখানে মিনিয়েটাম থাকবে সেখানেই স্টোন। আর যেটাকে আমরা বলি পারমেলিয়া, পারমেলিয়া মানে রক ফ্লাওয়ার। একটা কথা মনে রাখবা, এই পারমেলিয়া হলো সবচেয়ে বিষাক্ত লাইকেন। ঠিক আছে, এই পারমেলিয়া কি একটা বিষাক্ত লাইকেন। তাহলে আমরা আইসল্যান্ডিকা দেখে মনে রাখবো আইসল্যান্ড, র্যাঙ্ক দিয়ে মনে রাখবো রেনডিয়ার। মিনিয়েটাম যেহেতু একটা পাথর, তাহলে মিনিয়েটাম মানে হলো স্টোন, এই যে স্টোন লাইকেন, সরি স্টোন মাশরুম আমরা যেটাকে বলতেছি। আর পারমেলিয়া এটাকে আমরা বলতেছি কি, দ্যাট ইজ হলো পারমেলিয়া হলো সবচেয়ে বিষাক্ত, এবং পারমেলিয়াকে আমরা বলবো হলো দ্যাট ইজ রক ফ্লাওয়ার। এই দেখো রক, রক এইসের মতো দেখা যায়। ওকে, এই হলো আমাদের টোটাল ক্লাস। সব শেষে আমাদের আসিফ ভাই থ্যাংক ইউ লেকচারটা। তো একটা কথা আমি বলবো বড় ভাই হিসাবে তোমাদের, যে যেভাবে আসিফ ভাই তোমাদেরকে করায় রাখতেছে এটা সুন্দরভাবে শেষ করো। অ্যাডমিশনের সময় আসলে অনেক কিছু হবে, অনেক কিছু দেখা যাবে। আর একটা কথা বলবো যে আসিফ ভাই বা আমাদের সাথে যোগাযোগ না করে নিজে কখনো ডিসিশন নিও না, কারণ আমরা এই অ্যাডমিশনের সাথে আছি। আমি দীর্ঘ 9 বছর, আসিফ ভাই দীর্ঘ 17 বছর, আর তুমি থাকবে অ্যাডমিশন দিয়ে, মানে তুমি অ্যাডমিশনের জগতে জাস্ট একটা জায়গোট। সো আমরা যতটা ভালো বুঝবো তোমার ব্যাপারে বা কোনটা কিভাবে পড়তে হবে আমরা বুঝতে পারবো, সেটা তোমার পক্ষে আসলে সম্ভব না। সো আমাদের সাথে থাকো, স্টে উইথ আস, এবং ক্লাসগুলো রেগুলার করো।
সো বেস্ট অফ লাক। এবং আমি চাই যে এরপর আরো ক্লাস হবে, আমি চাইবো আরো ক্লাস নিতে, সময় পেলে অবশ্যই নিব। সো আজকের মতো এখানেই সমাপ্ত। আর যদি কোনো সমস্যা থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো।